ড্রামার শুরুতে জেহি নামের এই মেয়েটিকে দেখানো হয়। জেহি তার হাতে লাগানো এক অদ্ভুত পারফিউমের গন্ধ শুকতেই চোখের পলকে তার ওজন 100 কেজি থেকে কমে সোজা 50 কেজি হয়ে যায়। সে তো তাড়াতাড়ি আয়নার সামনে ছুটে গিয়ে নিজের অবস্থা দেখে পুরো শকড হয়ে যায়। একটু শান্ত হয়ে সে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর ভাবতে থাকে যে এই তো কিছুক্ষণ আগেও সে 100 কেজির এক গোলগাল মহিলা ছিল, অথচ এখন সে ঠিক 20 বছর আগের নিজের সে সমবয়সী রূপটা ফিরে পেয়েছে। হুট করে এত ওজন কমে যাওয়ায় সে এতটাই ভেবাচেকা খেয়ে যায় যে তার অন্তর্বাসটা নিচে মেঝেতে খসে পড়ে। যেই একসময় বেশ অল্প বয়সী আর দারুণ সুন্দরী একটা মডেল ছিল, কিন্তু বিয়ের পর আরেকটা মেয়ে হওয়ার পর তার ওজন কেবল বাড়তেই থাকে আর শেষমেশ তা 100 কেজিতে গিয়ে ঠেকে। লোকজন তার দিকে কেমন যেন অদ্ভুত চোখে তাকাতো। তার স্বামী তাকে মোটা আর কুৎসিত বলে দু চোখে দেখতে পারতো না। এমনকি জেহির চোখের সামনেই সে অন্য মেয়েদের সাথে পরকিয়া করত। জেহি ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছিল আর তার স্বামী তাইজুনের সাথে নিজেও মরে যাওয়ার একটা প্ল্যান করে ফেলে। সে পুরো ঘর জুড়ে নানা রকমের ফাঁদ পেতে রাখে আর ডিভোর্স পেপারে সই করে দেয়। তাইজুন বাড়ি ফিরে পেপারগুলো দেখে হেসে উড়িয়ে দেয়। ঠিক তখনই ধীরে ধীরে ঘরের পর্দাগুলো খুলে যায়, সবগুলো ফাঁদ একসাথে চালু হয়ে যায়। একটা তীর এসে সোজা তাইজুনের বুকে বিঁধে আসে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ জানা যায় যে এসব আসলে জেহির মনের কল্পনা ছিল। সে আসলে বারান্দা থেকে র্যাম্পে হাঁটতে থাকা মডেলদের দেখছিল। তার মনে পড়ে যায় নিজের তরুণ বয়সে সেই সোনালী দিনগুলোর কথা। সে বাস্তবে ফিরে আসে আর নিজের এই দুর্বিষহ জীবনটা শেষ করার প্ল্যানে আবার মন দেয়। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। ভয়ে ঘাবড়ে গিয়ে সে সেখানে ঝুলে পড়ে ছটফট করতে থাকে। যখন সে দম আটকে মরে যেতে যায়, ছাত্রা তার ওজন সইতে না পেরে ধপাস করে ভেঙে পড়ে। ওদিকে বাইরে থাকা ডেলিভারি ম্যান নাছোড় বান্দার মতো অনবরত বেল বাজিয়েই যাচ্ছিল। যেই চেঁচিয়ে বলে যে সে কোনো কিছু অর্ডার করেনি আর তাকে চলে যেতে বলে। কিন্তু ওই বয়স্ক লোকটাকে দরজার বাইরে দাঁড়িয়ে কিছু একটা ফোন দিয়ে আটতে দেখা যায়। এদিকে যেই সোফায় বসে আবার নতুন করে নিজের ওই আগের প্ল্যানটা শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই ব্যালকনিতে একটা ঠকঠক আওয়াজ হয়। সে তো ভয়ে প্রায় মারাই যাচ্ছিল। দেখা যায় ওই বয়স্ক লোকটা জানালার বাইরে ঝুলছে। মনে হচ্ছিল যে আজকে পার্সেলটা ডেলিভারি করা যেন তার এক জেদ হয়ে দাঁড়িয়েছে। পার্সেলের গায়ে কোনো সেন্ডারের নাম ছিল না। সে ভয়ে ভয়ে ভাবছিল যে লোকটা আবার বিপজ্জনক কিছু করে না বসে। অগত্যা যেই পার্সেলটা রেখে তাকে বিদায় করে, সে একটা একটা করে ঘুমের ওষুধ খাওয়া শুরু করে। কিন্তু মনের কৌতূহল সামলাতে না পেরে সে পার্সেলটা খুলে দেখে। ভেতরে সে দেখে যে সেখানে একটা পারফিউমের বোতল আছে। যে ওটা খোলে আর তার গন্ধটা শুকে সুবাসটা এতটাই চমৎকার ছিল যে মনে হচ্ছিল যে সে যেন কোনো এক বাগানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আকাশে মেঘ ঘনিয়ে আসে, বিজলি চমকায় আর মেঘ ডাকতে শুরু করে। যেহির পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আর সে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে তখন সে 50 কেজির এক ছিপছিপে রূপসী হয়ে যায়। তার মনে হয় যে এটা হয়তো কোনো স্বপ্ন, তাই সে নিজের মাথাটা দেয়ালে ঠুকে। ব্যথা লাগায় সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন নয়। সে নিজের এই নিখুঁত শরীরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আগে সে এত মোটা ছিল যে নিজের পায়ের পাতাও সে দেখতে পেত না, আর এখন সবকিছু কত সহজ হয়ে গেছে। ঠিক তখনই তাইজুনের একটা মেসেজ আসে যে সে 10 মিনিটের মধ্যে বাড়ি ফিরছে। এটি দেখে যে একদম প্যানিকড হয়ে যায়। সে তাড়াহুড়ো করে ঘুমের ওষুধগুলো লুকিয়ে ফেলে আর ঘরের ফাঁদগুলো ভেঙে দেয়। এখন তাকে বুঝতে হবে যে হঠাৎ করে এতখানি ওজন কমলো কিভাবে। সে তার মেয়ের কিছু জামা কাপড় নেয় আর একটা চিরকুট লিখে রেখে যায় যে তার একটু কাজ আছে, আর ঘর থেকে বেরিয়ে পড়ে সে। রাস্তায় একটা সুন্দর ড্রেস তাকে খুব আকর্ষণ করছিল। এমনকি দোকানের মেনিকুইনটাও যেন তাকে হাত নেড়ে ডাকছে বলে মনে হয়। এখন যেহেতু সবকিছুই বদলে গেছে, তাই সেই দোকানে ঢুকে পড়ে। সেলসম্যান মেয়েটি তার নিখুঁত শরীরের খুব প্রশংসা করে আর সেই সাথে মোটা গৃহবধূদের নিয়ে বেশ মস্করাও করতে থাকে যারা এই ড্রেসগুলো পরতে পারে না। যেই এতে ভীষণ রাগ হয়ে যায়, কারণ সে নিজেও তো একজন মোটা গৃহবধূ ছিল। এই নিয়ে বেশ ঝগড়াঝাটি হয় তাদের মধ্যে আর ভুলবশত সে দামি ড্রেসটা ছিঁড়ে ফেলে। যখন সে টাকা দিতে যায় তখন জানতে পারে যে তাইজুন তার কার্ডটা ব্লক করে রেখেছে। সে জামিন হিসেবে নিজের আইডি কার্ডটা সেখানে রেখে দেয় আর মিথ্যে বলে যে এটা তার মায়ের আইডি। ঠিক তখনই সেখানে কিম নামে একজন মডেলিং এজেন্ট আসে। সে জেহিকে দেখে আর সঙ্গে সঙ্গে তার কোম্পানির ফ্যাশন শোতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়, কারণ সে তার রূপ দেখে একদম ফিদা হয়ে গিয়েছিল। আসলে জেহির সারা জীবনের স্বপ্নই ছিল একজন প্রফেশনাল মডেল হওয়ার। ব্যাকস্টেজে সে নানার দিকে ভীষণ মুগ্ধতা দিয়ে তাকিয়ে থাকে, কারণ নানা একসময় বেশ নাম করা একজন মডেল ছিল। নানার বক্স সইদও ছিল একজন নামী ফ্যাশন ডিজাইনার, কিন্তু তার আবার 100 রকমের ফোবিয়া ছিল। যেমন কারো মুখে কালো দাগ দেখলে তার মনে হতো সেটা বুঝে ছড়িয়ে পড়বে আর অমনীষও অজ্ঞান হয়ে যেত। সে কুকুর, আত্মীয় স্বজন এমন অনেক কিছুরই আশেপাশে থাকতে পারতো না। এমনকি বেশ কিছু খাবারেও তার মারাত্মক অ্যালার্জি ছিল। মানুষ হিসেবে তার ব্যক্তিত্ব একটু অদ্ভুত হলেও তার কাজের প্রতিভা ছিল দেখার মতো। ঠিক তখনই এক মডেল শোয়ের একটা পোশাক নষ্ট করে ফেলে। তা দেখে ঈদও সাথে সাথে কাছে তুলে নেয়
আর মুহূর্তের মধ্যে নতুন একটা ডিজাইন বানিয়ে ফেলে। ঠিক সেই সময়টায় যেই হঠাৎ পড়ে যায়। ইদু তার কাছে এগিয়ে আসে ঠিকই, কিন্তু তার চিন্তা ছিল ওই নতুন পোশাকটা নিয়ে। জেহির মুখের দিকে তাকাতেই সে চিৎকার করে ওঠে আর বলে যে সাপের মতো চোখ, বিদঘুটে ঠোঁট, নোংরা নাক, দূর হও তুমি এখান থেকে। নানার এটা দেখে বেশ খারাপ লাগে, তাই সে জেহিকে ক্ষতিপূরণ হিসেবে একটা দিনের পারিশ্রমিক দিয়ে দেয়। যেহি অবশ্যই এতে মন খারাপ না করে সে স্বাভাবিক থাকে। সে নানার কাছ থেকে জামা কাপড়ের উপর একটা অটোগ্রাফ করিয়ে নেয় আর দূর থেকে রিহার্সাল দেখার অনুমতি চায়। নানা তার কথায় রাজি হয়। রিহার্সাল চলার মাঝেই হঠাৎ প্রধান মডেলটি চোট পেয়ে বসে। নানা খেয়াল করে যে জেহির শরীরের গড়ন একদম ওই মডেলটির মতোই, তাই সে জেহিকে তার বদলে স্টেজে নামার কথা বলে। এর আগে মাত্র একবারের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও জেহি কিন্তু বিন্দুমাত্র নার্ভাস ছিল না। সে মুচকি এসে বেশ আত্মবিশ্বাসী আর তৃপ্ত দেখায়। কিন্তু শো শেষ হওয়ার ঠিক কিছুক্ষণ আগে যেই স্টেজের উপরই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে জানা যায় যে তার খাওয়াই ঘুমের ওষুধের অ্যাকশনটা আসলে এতক্ষণে শুরু হয়েছে। এটা দেখে ইদু তো রেগে আগুন হয়ে যায়, কারণ তাদের এত যত্ন করে প্ল্যান করা শোটা একেবারে মাটি হয়ে গিয়েছিল। যেহি মনে মনে ঠিক করে যে সে বাড়ি ফিরে যাবে আর তার মেয়েকে সব সত্যি কথা খুলে বলবে। কিন্তু বাড়ি ফিরে এসে দেখে যে তাইজুন তার প্রেমিকাকে সাথে নিয়ে ঘরে ঢুকছে। তাদের মেয়ে তাইজুনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ঘর ছাড়া হয়ে অসহায় জেহি পার্কের একটা বেঞ্চে গিয়ে ঘুমিয়ে পড়ে আর মনে মনে তার প্রাক্তন স্বামীকে অভিশাপ দিতে থাকে। পরদিন সকালে এক বৃদ্ধা সেখানকার ময়লা আবর্জনা পরিষ্কার করছিল। যখন সে ড্রিল মেশিনের মতো বিকট এক নাক ডাকার আওয়াজ শোনে, তখন সে জেহিকে ডেকে তোলে। জেহি যেন কিছুতেই শরীরটা নাড়াতে পারছিল না। সে তাকিয়ে দেখে যে সে আবার তার আগের মোটা শরীরে ফিরে গেছে। তার মনে হয় যে সবই হয়তো তার একটা স্বপ্ন ছিল। কিন্তু যখন সে টিভিতে নিজের অজ্ঞান হয়ে যাওয়ার খবরটা দেখে, তখন সে বুঝতে পারে যে যা যা ঘটেছে তার সবকিছু সত্যি ছিল। এতে সে তো পুরো পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয় আর আগের চোটে বসার বেঞ্চটাই ভেঙে ফেলে। ঠিক তখনই তার গতকালকের ওই জাদুকরি পারফিউমটার কথা মনে পড়ে যায়। সে তড়িঘড়ি করে একটা রেস্তোরাঁয় গিয়ে সেটা গায়ে মাখে। সাথে সাথে আকাশে মেঘ ডেকে উঠে, বিজলি চমকায় আর সে আবারও আগের মতোই চিপচিপে কম বয়সী রূপসী হয়ে যায়। এবার সে পুরোপুরি বুঝতে পারে যে ম্যাজিক পারফিউমটাই তার এই দুর্দশাগ্রস্ত জীবনটাকে একদম ঠিকঠাক করে দিতে পারে। সে সোজা ইদুর কাছে চলে যায়। গতকালকে সে অজ্ঞান হওয়ার ভিডিওটা ততক্ষণে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে, তাই অন্য কোথাও কাজ করার মানেই ছিল মানুষের হাসির পাত্র হওয়া। সে ইদুর কাছে মডেল হওয়ার একটা সুযোগ চায়। ইদু তাকে তাড়ানোর জন্য একটা চাল চালে, কিন্তু পরে যখন সে জগিং করছিল তখন জহিকে লাইভ স্ট্রিম করতে দেখে। জেহি সেখানে বলছিল যে একটা দুর্ঘটনার কারণে তার পুরো ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে, অথচ ইদু এর কোনো দায়িত্বই নিতে চাচ্ছে না। এই বলে সে নদীর দিকে হাঁটতে শুরু করে যেন আত্মহত্যা করতে পারে। বাধ্য হয়ে ইদু তার কথায় রাজি হয়ে যায়। সে জেহিকে নিজের বাড়ি নিয়ে যায় আর বলে যে সে ফিরে আসার আগে পুরো ঘর যেন একদম চকচকে পরিষ্কার থাকে, তা না হলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হবে। আসলে ইদু হোটেলেই থাকতো আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সে বড্ড খিটখিটে স্বভাবের ছিল। এমনকি বড় বড় ক্লিনিং কোম্পানিগুলো তার সাথে কাজ করতে চাইতো না। সে ভেবেছিল যে যেই হয়তো হাল ছেড়ে দেবে, কিন্তু জেহি যে কিনা বছরের পর বছর ধরে সংসারে কাজ করে আসছে, সে ঘরদোর পরিষ্কার করা একদম ওস্তাদ ছিল। দেখতে দেখতে সে পুরো ঘর একদম ঝকঝকে আর তকতকে করে ফেলে। এরপর ক্লান্ত হয়ে সে একটা চেয়ারে বসে আর সেখানেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে তার শরীরটা আবার ফুলতে শুরু করে। তার গায়ের জামা কাপড়গুলো টান টান হয়ে ফেটে যাওয়ার মতো অবস্থা হয় আর তার ব্যাগটা ছিটকে দূরে গিয়ে পড়ে। ঈদ যখন বাড়ি ফিরে ঘরের অবস্থা দেখে তো সে পুরো তাজ্জব হয়ে যায়। সে জেহিকে ডাকে, কিন্তু সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঈদ তখন বারান্দার দিকে যায় আর সে আওয়াজে জেহির ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে যে তার ওজন আবারও বেড়ে গেছে। ঈদ তার দিকে এগিয়ে আসতে থাকলে সে প্রচন্ড প্যানিকড হয়ে যায়। ঠিক তখনই ইদুর ফোনটা বেজে ওঠে। যেহি এই সুযোগে তাড়াহুড়ো করে পারফিউমটা খুঁজতে থাকে। আসলে প্রতিবার রূপ বদলানোর সময় যে ম্যাগের ডাক আর বিজলি চমকানি হতো তা ইদুকে ভীষণ ভয় পাইয়ে দিত আর সে ভয়ে কুকড়ে যেত। তার মনে হয় যে ঘরে বুঝি কোনো অদ্ভুত জীব ঢুকে পড়েছে। সে ঘরের পর্দাগুলো সরায় আর জেহিকে এলোমেলো আর ছেঁড়া কাপড় পরে থাকতে দেখে। সে একটা কাপড়ের হ্যাঙ্গার দিয়ে তাকে একটু গোতো মেরে দেখে। যেহি তখন চোখ খোলে আর এমন একটা ভান করে যেন সে ক্লান্তির চোটে সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। জামা কাপড় পাল্টানোর পর যেই সন্ধিয়ান হয়ে থাকা ইদুকে বোঝায় যে ঘর পরিষ্কার করার সময় তার প্রচন্ড গরম লাগছিল আর ভুলবশত তার গায়ের কাপড় ছিঁড়ে গেছে। অবাক করার মতো বিষয় হলো ইদু তার এই অদ্ভুত আর হাস্যকর অজুহাতটা সহজেই বিশ্বাস করে নেয়। এরপর ইদু তাকে একটা নামি দামি রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়াতে নিয়ে যায়, কারণ তার অনেক রকমের উপাদানে মারাত্মক অ্যালার্জি ছিল আর এটাই একমাত্র জায়গা ছিল যা তার পছন্দ আর নিয়ম মেনে খাবার তৈরি করতে পারত। যেই কথায় কথায় তখনই জানিয়ে দেয় যে তার কাছে হরেক রকমের রান্নার শেফ সার্টিফিকেট আছে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোথাও চাকরি পায়নি।
এটা শুনে ইদুর মনে তার প্রতি কিছুটা দয়া হয় আর সে ঠিক করে যে যেহি তার জন্য রান্না বান্নার চেষ্টা করে দেখতে পারে। সে অ্যালার্জির কারণে যেসব জিনিস ছুঁতে বা খেতে পারতো না তার একটা লম্বা তালিকা লিখে যেহির হাতে দিয়ে দেয় আর সেটা সে তাকে মুখস্থ করতে বলে। অন্যদিকে নিজের ব্যক্তিগত তথ্যের ফর্ম পূরণ করার সময় যেহির মনে ভয় ঢুকে যায় যে তার আসল পরিচয় বুঝি ফাঁস হয়ে যাবে, তাই সে তার একটা ভুয়া নাম লিখে আর ইন্টারনেট থেকে একটা আন্দাজে আইডি নম্বর দেখে কোনো মতে সে যাত্রা নিজেকে বাঁচিয়ে নেয়। রাতে বিছানায় শুয়ে শুয়ে সে অদ্ভুত পারফিউমের বোতলটার দিকে তাকিয়ে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এটা আসলে কি জিনিস আর কেই বা তাকে এটা পাঠিয়েছে। আগের দুটো রূপ বদলের উপর ভিত্তি করে তার মনে হয় যে হয়তো ঘুমিয়ে পড়ার কারণে এই পরিবর্তনটা ঘটছে। তাই সে ঘরের দরজা লক করে, অ্যালার্ম সেট করে আর পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু তার এই ধারণা ভুল হয়। পরদিন সকালে সে বেশ আনন্দ মনে ব্রেকফাস্ট বানাতে শুরু করে। ঠিক তখনই তার গায়ের জামা কাপড় আবারও ফেটে যেতে শুরু করে। তখন সে আসল ব্যাপারটা বুঝতে পারে যে পারফিউমটা দেওয়ার পর এই রূপ বদল কেবল 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে। এর মধ্যে যে রূপ পরিবর্তনের সাথে সাথে সে মেঘের ডাক আর বিজলি চমকানি হচ্ছিল তা শুনে ইদু আবারও ভয়ে সিটিয়ে যায়। ঘুম থেকে উঠে সে জেহিকে তার দেয়া ওই সতর্কতার তালিকাটি মুখস্থ করে শোনাতে বলে আর জেহিও একদম হুবহু প্রতিটি শব্দ মিলিয়ে তা তাকে শুনিয়ে দেয়। শুধু তাই নয়, জেহির রান্নার হাত দেখেও সে ভীষণ মুগ্ধ হয়। শেষমেশ ইদুর সিদ্ধান্ত নেয় যে জেহি সাময়িকভাবে তার এখানেই থাকতে পারে। খাওয়ার সময় ইদুর চোখ বারবার জেহির রূপের দিকে চলে যাচ্ছিল। সে সাথে সাথেই তাকে অন্য কোথাও গিয়ে খেতে বলে, তবে পরে নিজেই কিছুটা অপরাধ বোধে ভুগতে থাকে। জেহির অবশ্য এগুলো আগে থেকে অভ্যাস হয়ে গিয়েছিল, তাই জন্য তার সাথে বসে খেতে চাইতো না। সে দীর্ঘ 20 বছর ধরে বারান্দায় একাকী বসে খাবার খাচ্ছিল। এই কথা শুনে ইদু চুপ হয়ে যায় আর এই রহস্যময়ী নারীটির ব্যাপারে তার কৌতূহল আরো বেড়ে যায়। সে গোপনে তার সেক্রেটারি কিমকে জেহির অতীত ঘেটে দেখার নির্দেশ দেয়। রাতের বেলা জেহি তার সেই ফ্যাশন শো থেকে পালিয়ে যাওয়ার সাম্প্রতিক ভিডিওটা দেখছিল। আজ থেকে 20 বছর আগে সে ভীষণ তরুণী, সুন্দরী আর পারফেক্ট ফিগারের অধিকারী ছিল, কিন্তু একটা রিহার্সাল চলাকালীন সময়ে তার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সে স্টেজ থেকে পড়ে যায়। আসলে সে তখন প্রেগনেন্ট ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাইজুন তাকে একটা আংটি পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেয় আর আজীবন তাকে খুব ভালোবাসার আর ভালো রাখার প্রতিশ্রুতি দেয়। তাইজুনে সেই মিষ্টি কথায় বিশ্বাস করে যেই তখন নিজের মডেল হওয়ার স্বপ্নটা বিসর্জন দেয়। কিন্তু আজ এই জাদুকরী পারফিউমটা পাওয়ার পর সে আবারও নিজের সেই পুরনো স্বপ্নটা তাড়া করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে সে পারফিউমের মোট পরিমাণ আর প্রতিদিনের ব্যবহারের হিসাব কষে একটা নিখুঁত প্ল্যান করে। হিসাব করে তার মনে হলো যে বোতলটা বড়জোর 1 বছর পর্যন্ত চলবে। ঠিক তখনই সে বোতলের নিচে ডেথ শব্দটি লেখা দেখতে পায়। সে আন্দাজ করে যে হয়তো পারফিউমটা শেষ হওয়ার সাথে সাথেই সে মারা যেতে পারে, কিন্তু এই নিয়ে তার বিন্দুমাত্র আফসোস নেই। নিজের ওই মোটা শরীর নিয়ে বাকি জীবন ধুকে ধুকে বাঁচার চেয়ে সে মরে যাওয়াটাকেই শ্রেয় মনে করে। এখন হাতে মাত্র 1টা বছর সময় থাকলেও সে এই ভেবে অনেক খুশি ছিল। সুপারমার্কেটে যাওয়ার সময় লিফটটা প্রতিবারই তার ওজনের কারণে ওভারলোডেড দেখাতো আর প্রতিবারই নিয়ম করে তাকে সবার আগে লিফট থেকে নেমে যেতে হতো। এবারও যখন সে লিফট থেকে নেমে যাচ্ছিল ঠিক তখনই ইদু তাকে আটকে দেয়। শপিং করার সময় হঠাৎ করেই যেই তার প্রাক্তন স্বামী তাইজুনকে তার প্রেমিকার সাথে ঘুরতে দেখে, তাইজুনও তাকে নোটিশ করে। ঠিক সেই তাড়াহুড়োর মুহূর্তেই নিজেকে লুকাতে যেই হুট করে ইদুর মুখের মাস্কটা টেনে খুলে ফেলে আর তাকে কিস করে বসে। ইদু তো পুরো হতভম্ব হয়ে যায় আর চিৎকার করে বলতে থাকে যে এখানে একটা রেপিস্ট ঢুকে পড়েছে। এতে আশেপাশের সবার নজর তাদের দিকে চলে যায়। যেহি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চম্পট দেয়। বাড়ি ফিরে ইদু রাগের চোটে যেইকে সোজা ঘর থেকে বের করে দেয়। সে বারবার নিচের দাঁত ব্রাশ করতে থাকে, কিন্তু অবচেতন মনে তার বারবার জেহির ওই কিসের কথাই মনে পড়ছিল। এরপর সে যখনই ফ্রিজটা খোলে সে দেখে যে জেহি যাওয়ার আগে তার জন্য খাবার বানিয়ে রেখে গেছে। মনে মনে কিছুটা অপরাধ বোধে ভুগে ইদু পার্কের দিকে যায় আর সেখানে বেঞ্চে ঘুমিয়ে থাকা জেহিকে খুঁজে বের করে। সে তাকে কাজ করার আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে সে জেহিকে মজা করে বলে যে তার মাঝে মাঝে এমন একটা তীব্র অনুভূতি হয় যে তার বুঝি পুরুষ মানুষের খুব প্রয়োজন। এই কথা শুনে ইদু এক লাফে সোফার উপর চড়ে বসে আর জেহিকে নিজের থেকে দূরে থাকতে বলে। জেহি তার এমন কাণ্ড কারখানার প্রতিক্রিয়া দেখে তাকে আরো খেপাতে থাকে। পরদিন সকালে সে যখন ইদুর খাবার দিতে যায় তখন হঠাৎ করে সেখানে সে নিজের মেয়েকে দেখতে পায়। সে আর এক মুহূর্ত দেরি না করে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। তার মেয়ে জিনিয়ং অবশ্য তাকে খেয়াল করেনি। জেহি দেখে যে জিনিয়ং এর হাতে ইনস্ট্যান্ট কাপ নুডলস, যা দেখে মায়ের মনটা একদম ভেঙে যায়। সে রান্না করা পুষ্টিকর খাবারটা জিনিয়ং এর দরজার বাইরে রেখে দিয়ে চলে যায়। জিনিয়ং যখন দরজার বাইরে চেনা হাতের রান্না দেখে সে তখনই বোঝা যায় যে এটা নিশ্চয়ই তার মাই পাঠিয়েছে। অন্যদিকে কোম্পানিতে গিয়ে যে আচমকায় তার পছন্দের আইডল মিন ইয়োকের সাথে ধাক্কা খেয়ে বসে। সে যখন এক দৃষ্টিতে তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ঠিক তখনই ইদু এসে তাদের মাঝখানের ওই সুন্দর মুহূর্তটা একদম মাটি করে দেয়। মনে মনে কিছুটা হিংসে হয়
সে জেহিকে ডেকে নিজের কাছে নিয়ে চলে যায়। এর মধ্যে সেক্রেটারি কিম সে আইডি কার্ডটা দিয়ে একটা ক্লু খুঁজে বের করতে পারে। দেখা যায় যে আইডির আসল মালিক এক গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। সে টানা 3 মাস ধরে কোমায় থাকার পর ঠিক গত রাতেই মারা গেছে। পুরো বিভ্রান্ত হয়ে সেক্রেটারি কিম ঠিক করে যে সে নিজেই সরাসরি জেহিকে এই ব্যাপারে জিজ্ঞেস করবে। খবরটা পৌঁছে দেওয়ার পর জেহি লুকিয়ে লুকিয়ে মিনিউকের উপর নজর রাখার জন্য চলে যায়। সে জানতে পারে যে কিছু উগ্র ভক্ত মিনিউকের গাড়িটা ভাঙচুর করেছে, যার ভেতরে তার একটা নতুন স্ক্রিপ্ট ছিল আর তাতে মিনিউকে নিজের কিছু নোটসও লেখা ছিল। ঠিক তখনই জেহির রূপ পরিবর্তনের অ্যালার্মটা বেজে ওঠে। সে আর দেরি না করে সোজা বাথরুমের দিকে দৌড়ে যায়। সেক্রেটারি কিম তার পিছু পিছু গেলেও বাথরুমের ভেতরে ঢুকতে পারে না, তাই সে মেয়েদের বাথরুমের বাইরে অপেক্ষা করতে থাকে। বাথরুমের ভেতরে যেই একজন ক্লিনারের পোশাক দেখতে পায়, সে মনে মনে একটা প্ল্যান করে যে এবার সে ক্লিনার সেজে ওই উগ্র ভক্তদের একটা ভালো শিক্ষা দেবে। এদিকে বেচারা সেক্রেটারি কিম বাথরুমের বাইরে দীর্ঘ 48 মিনিট ধরে অপেক্ষা করতেই থাকে। শেষমেশ কোনো উপায় না দেখে সে মেয়েদের বাথরুমে ঢুকে পড়ে আর সেখানে জেহিকে না দেখে পুরো যেন আকাশ থেকে পড়ে যে জেহি আসলে গেল কোথায়। এদিকে জেহি রাগের মাথায় ওই মেয়েগুলোকে আচ্ছা করে ধমক দেয় আর মিনুকে সে হারিয়ে যাওয়া স্ক্রিপ্টটা উদ্ধার করে এনে দেয়। এর বদলে মিনুক পরম যত্নে তার হাতটা জড়িয়ে ধরে আর একটা আলতো কিস খায় আর বলে যে সে র্যাম্পে তার সাথে হাঁটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। একদিন নানা ইদুর সাথে দেখা করতে আসে, কিন্তু আসার পথেই জেহির সাথে তার ধাক্কা লেগে যায়। নানা ইদুর এক্স গার্লফ্রেন্ড ছিল। সে জেহিকে দেখে হিংসায় জ্বলে ওঠে। জেহি কেবল একজন কাজের লোক হওয়া সত্ত্বেও নানা কিছুটা শান্ত হওয়ার পর জেহি তাকে জানায় যে সে আসলে একজন মডেল হতে চায়। নানা তার শরীরের গড়ন আর ফিগার পরীক্ষা করে তাকে প্রতিযোগিতার অডিশনে অংশ নেওয়ার সুযোগ দেয়। অন্যদিকে ড্রেসিং রুমে গিয়ে জেহি দেখে যে তার নিজের মেয়েও সেখানে অডিশন দেওয়ার জন্য এসেছে। তা দেখে সে ভীষণ ঘাবড়ে গিয়ে সেখান থেকে দৌড় দেয় আর তাড়াহুড়ো নিজের ফোনটা সেখানে ফেলে রেখে চলে যায়। জিনিয়ং ফোনটা চিনতে পারে আর তার মাকে কল দেয়। সাথে সাথেই ফোনটা বেজে ওঠে। জিনিয়ং জেহির পেছন পেছন ছুটে। জেহি ভাবে যে এবার হয়তো সব সত্যি কথা তাকে বলেই দিতে হবে, কিন্তু জিনিয়ং কেবল তার ফোনটা ফেরত দিয়ে চলে যায়। আসলে জিনিয়ং এর ফোনে যে কলটা এসেছিল সেটা ছিল ইদুর। ইদু প্রচন্ড রেগে সেখানে চলে আসে আর তার কলগুলো ইগনোর করার কারণে জেহিকে খুব বকাঝকা করতে থাকে। সে জেহিকে নিজের পার্সোনাল সম্পত্তির মতো মনে করতে থাকে আর তাকে এই মডেল কম্পিটিশনটা ছেড়ে দিতে বলে। জেহি এই নিয়ে তর্ক করতে যায়, কিন্তু ইদু তো তার বস ছিল। পরে জেহি ইদুর কাছ থেকে কিছু টাকা ধার নেয় আর কাপড়ের দোকানে গিয়ে নিজে সে আইডি কার্ডটা ফেরত যায়, কিন্তু সেখানকার স্টাফরা তাকে জানায় যে অলরেডি একজন এসে সেই টাকা মিটিয়ে দিয়ে গেছে আর সে আইডি কার্ডটা নিয়ে গেছে। এই কথা শুনে জেহি যেমন রেগে যায় তেমনই মনে মনে খুব ভয় পেয়ে যায় যে আসল রহস্যটা বুঝে এবার ফাঁস হয়ে গেছে। বাড়ি ফিরে সে ইদুকে সন্দেহ করে আর বলে যে ওটা তো তার মায়ের আইডি কার্ড ছিল। ইদু অবশ্য পরিষ্কার তাকে মানা করে দেয়। জেহির মনে হয় যে কিপ্টে লোকটা কখনোই তাকে সাহায্য করবে না, কিন্তু আসল কথা হলো সেক্রেটারি কিম কিছুদিন আগেই তার এই গোপন রহস্যটা ধরে ফেলেছিল। সে নিজেই ওই দোকানে গিয়েছে আর জেহি রেখে আসা আইডি কার্ডটা নিয়ে এসেছিল। সে আইডি কার্ডে সেই হাই স্কুল জীবনের জেহির একটা ছবি দেখতে পায়। এখনকার জেহি আর হাই স্কুলের সেই জেহির ছবি দুটো পাশাপাশি মিলিয়ে দেখার পর তার এতদিনের সব বিশ্বাস যেন পুরো ভেঙে চুরমার হয়ে যায়। তার মনে হতে থাকে যে জেহি বোধহয় হাল্কের মতো যখন তখন নিজের রূপ বদল করতে পারে। পরদিন সকালে সেক্রেটারি কিম ইদুকে জিজ্ঞেস করে যে সে জেহির মধ্যে অদ্ভুত কিছু খেয়াল করেছে কিনা। ইদু বলে যে তার কাছে তো জেহির প্রতিটি জিনিসও অদ্ভুত লাগে। সেক্রেটারি কিম তখন সরাসরি জিজ্ঞেস করে বসে যে জেহি কি কখনো হুট করে অনেক বড় কিংবা ছোট হয়ে গেছে। ইদু তার কথা শুনে তাকে একটা আস্ত পাগল ভাবতে থাকে। সেক্রেটারি কিমের নিজের কাছেও আইডিয়াটা বড্ড হাস্যকর লাগে, তাই সেই রহস্যটা আপাতত নিজের বুকে চেপে রাখে। অন্যদিকে মডেল ট্রেনিং চলার সময় জেহি তার মেয়েকে একা একা মন খারাপ করে বসে থাকতে দেখে খুব কষ্ট পাচ্ছিল। সে মনে মনে ঠিক করে যে সে জিনিয়ং এর বন্ধু হয়ে উঠবে। জিনিয়ং অবশ্য কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে জেহি তার প্রতি এতটা যত্নশীল কেন। তবে জেহির ওই মায়াবী মুখের দিকে তাকিয়ে সে এক অদ্ভুত ভালোবাসা অনুভব করছিল। জেহি তখন বলে যে তার নিজেরও ঠিক একই রকম অনুভূতি হচ্ছে আর সে জিনিয়ং এর সাথে খুব ভালো বন্ধু হওয়ার প্রস্তাব দেয়। জিনিয়ং আর সানন্দে তার কথায় রাজি হয়ে যায়। এখন তারা কেবল মা মেয়ের সম্পর্কে আটকে থাকে না, যেন তারা দুই প্রিয় বন্ধুর মতো হয়ে যায়। পরদিন জেহি একটা চমৎকার ড্রেস পরে হাতে ফুলের তোড়া নিয়ে সোজা তাইজুনের অফিসে গিয়ে হাজির হয়। সে আসলে প্রতিশোধ নিতে এসেছিল। এক মুহূর্তের জন্য সে ছিল 50 কেজির এক ছিপছিপে রূপসী, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই তাইজুনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সে নিজের সে আগের আসল রূপে সবার সামনে চলে আসে। সে সবার সামনে তাইজুনের প্রেমিকাটিকে আচ্ছা করে অপমান করে আর তার মুখ একদম বন্ধ করে দেয়। এরপর তাইজুন যখন পুরস্কার নেওয়ার জন্য স্টেজে উঠে, জেহি তখন তাকে স্বামীকে বলে চিৎকার করে তার দিকে দৌড়ে যায়। অফিসের সব কলিগদের সামনে সে তাইজুনকে এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে যে লোকজন হাসাহাসি শুরু করে দেয় তাকে নিয়ে। রাগে ফেটে পড়ে তাইজুন জিজ্ঞেস করে, তুমি এখানে এসব ঝামেলা পাকাতে কেন এসেছো বলো তো? জেহি জবাবে বলে একদিন সে নিজেই তাকে ফিরে পাওয়ার জন্য কাকুতি মিনতি করবে আর তার
তার কাছে ভিক্ষা চাইবে। বাড়ি ফিরে সে তাইজুন এসে মুখের চেহারা মনে করে একা একাই খুব হাসছিল আর মনে মনে খুশি হচ্ছিল। এমনকি ঘরের কাজ আর পরিষ্কার পরিচ্ছন্নতা করাটাও এখন তার কাছে বেশ মজার লাগছিল। ঠিক তখনই সে ঘরের ভেতরে একটা গোপন রুম খুঁজে পায়, যা চমৎকার সব ড্রেসে ঠাসা ছিল। যেই কোনো রকম দ্বিধাবোধ না করে এক এক করে সবগুলো ড্রেসে ট্রাই করে দেখতে থাকে, কিন্তু সে বিন্দুমাত্র টের পায়নি যে এগুলো আসলে ইঁদুর জীবনের সবচেয়ে মূল্যবান আর ইমোশনের জিনিসপত্র। ইদু যখন বাড়ি ফিরে সিন দেখে, সে রাগে ফেটে পড়ে জিজ্ঞেস করে যে কোন সাহসে সেই জামা কাপড়গুলো পরেছে। এই নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়াঝাটি শুরু হয় আর কথা কাটাকাটির মাঝে ভুলবশত একটা দামি ড্রেস ছিঁড়ে যায়। যেহি আর কথা না বাড়িয়ে চটপট নিজের জামা কাপড় বদলে নেয়, ব্যাগ গোছায় আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে সে ভাবছিল যে ইদু হয়তো তাকে কখনোই ক্ষমা করবে না, কিন্তু যেহি চলে যাওয়ায় ওদিকে ইদুর নিজের মনটাও ভীষণ খারাপ হয়ে যায়। সে সিকিউরিটি ক্যামেরায় ফুটেজ চেক করে দেখে যে যেহি আসলে তার বাইরের করিডোরেই ঘুমিয়ে আছে। ইদু দরজা পর্যন্ত এগিয়ে আসে আর তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে ইদু সরাসরি তাকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে আসে। যখন সে তাকে কোলবালিশের মতো করে তুলতে যায়, তখন ভারী ওজনে তার নিজের পাজোড়া একদম কেঁপে উঠছিল। ঠিক তখনই হঠাৎ যেই ঘুম ঘরে তাকে জড়িয়ে ধরে আর ইদুর বুকটা ধক করে ওঠে। তার হৃদস্পন্দন প্রচন্ড বেড়ে যায়। সে জেহির মুখের আরো কাছে ঝুঁকে পড়ে, কিন্তু পরক্ষণে হঠাৎ তার হুঁশ ফিরে আর সে জেহির মুখের সামনে নিজের হাতটা আড়াল করে কোনো মতে নিজেকে শান্ত করে। এরপর ইদু একাই পুরো এক বোতল ওয়াইন গিলে ফেলে আর ওভাবেই বারান্দায় গিয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরদিন সকালে যেহি নিজেকে একটা স্লিপিং ব্যাগের ভেতরে আটকে পড়ে থাকতে দেখে, সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ তার রূপ বদলানোর অ্যালার্মটা বেজে ওঠে। সাথে সাথে তার শরীরটা ফুলতে শুরু করে আর স্লিপিং ব্যাগটা ফেটে চৌচির হয়ে যায়। ব্যাগের ভেতরে থাকা তুলো তার পুরো মুখে এসে ঢুকে। সে পুরো ভ্যাবাচাকা খেয়ে এদিক সেদিক তাকাতে থাকে। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে সে বাহিরের করিডোর থেকে শোয়ার ঘরে কিভাবে এসেছে। তবে এখন যেসব ভাবার সময় নেই, তার সবচেয়ে বড় তাড়া ছিল নিজের পারফিউমটা খুঁজে বের করা। যে গুটি গুটি পায়ে বসার ঘরে নিজের ব্যাগটা খুঁজতে যায়। পারফিউমটা হাতানোর পরপরই তার নজর যায় বারান্দায় পড়ে থাকা ইঁদুর দিকে। প্রথমে তার মনে হয়েছিল যে লোকটা হয়তো স্রেফ মাতাল হয়ে পড়ে আছে, কিন্তু ভালো করে তাকাতে এসে দেখে যে তার মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। যেই তখন সিদ্ধান্ত নেয় যে সে এখন পারফিউমটা মাখবে না, বরং নিজের এই মোটা শরীর নিয়েই সে ইঁদুরকে ধরাধরি করে তার রুমে নিয়ে আসবে। ঠিক সেই মুহূর্তে সেক্রেটারি কিম কাউকে কিছু না জানিয়েই চুপিসারে ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর ঘরের ভেতরে ঢুকেই সামনে এমন এক বিশাল আকৃতির মোটা মহিলাকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে লাঠিসোঁটা গোছের কিছু একটা নিয়ে পুলিশকে কল করতে যায়। যে বুঝে যায় যে এবার আর সত্যিটা লুকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয়। সে আর কথা না বাড়িয়ে সোজা সেক্রেটারি কিমের সামনে পারফিউমটা স্প্রে করে দেয়। তখনই বিজলি চমকায়, মেঘ ডেকে ওঠে আর সেক্রেটারি কিম পুরো আতঙ্কে একদম থ হয়ে তাকিয়ে থাকে। যেই তাকে বুঝিয়ে বলে যে পারফিউমটা মাখলেই সে এমন ছিপছিপে আর কম বয়সী রূপসী হয়ে যায়। সে সেক্রেটারি কিমকে গোপন কথাটা নিজের মধ্যে চেপে রাখতে অনুরোধ করে। সেক্রেটারি কিম তার এই কাণ্ড দেখে ভাবতে থাকে যে যেই হয়তো কোনো জাদুকর আর এর জন্য সে এরকম ম্যাজিক দেখাচ্ছে। সে কড়া গলায় বলে যেই যেন ইঁদুর থেকে একদম দূরে থাকে। সে ভেতর থেকে এতটাই কেঁপে উঠেছিল যে কথা বলতে বলতে তার হাত থেকে পারফিউমের বোতলটা নিচে পড়ে যায়। যেই তাকিয়ে দেখে যে মহামূল্যবান পারফিউমের অর্ধেকটাই মেঝেতে পড়ে মাটিতে মিশে গেছে। সে রাগের চোটে সেক্রেটারি কিমকে আস্ত একটা খুনি বলে গালি দেয়। এখন বোতলে কেবল অর্ধেকটা পারফিউমই অবশিষ্ট থাকে। তার মানে তার বেঁচে থাকার মেয়াদ এখন মাত্র 6 মাস। অপরাধ বোধে ভোগে সেক্রেটারি কিম তখন কথা দেয় যে সে এই রহস্যের কথা কাউকে জানাবে না, সে সবকিছু গোপন রাখবে। পরের কয়েকটা দিন যেই ফটো কন্টেস্টের জন্য পোশাক ডিজাইন করার পেছনে দিনরাত এক করে খাটতে থাকে, কিন্তু ইদু আবার তার ওই কাঁচা হাতের দুর্বল ডিজাইন কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই 1 মিনিটেরও কম সময়ে সে নিজে একটা দারুণ ক্রিয়েটিভ আর নতুন স্কেচ বানিয়ে দেয়। তা দেখে যেই তো পুরো হা হয়ে যায়। পরদিন যেই ইঁদুর বানানো ওই চমৎকার ডিজাইনটা পরেই প্রতিযোগিতায় অংশ নিতে যায়। ফটোশুটের পর যখন রেজাল্ট দেয়া হয়, দেখা যায় প্রথম স্থান অধিকার করেছে তার নিজের মেয়ে জিনিয়ং। এটি শুনে জেহির মুখটা গর্বের হাসিতে ভরে ওঠে। ঠিক তখনই নানা ঘোষণা করে যে মডেলরা এবার একটা ফিল্ড ইন্টার্নশিপে যাওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতার শীর্ষ 2 প্রতিযোগী অর্থাৎ জিনিয়ং আর জেহি দুজনে মিলে মিনিয়কের সাথে একটা অফিসিয়াল ফটোশুটে অংশ নেবে। ওদিকে বাড়িতে জেহিকে খুশি মনে গুনগুন করে গান গাইতে দেখে ইদুর মুখেও একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। তার মাথায় বারবার এলেন ব্র্যান্ডের পোশাকে জেহিকে ওই মায়াবী রূপের ছবিগুলো ভেসে উঠছিল, যা তাকে নিজের নতুন ডিজাইনের কাজটা আরো দ্রুত শেষ করার এক দারুণ অনুপ্রেরণা যোগায়। ফটোশুট শেষ হওয়া মাত্রই মিনিয়ক তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। জেহি নিজের কম বয়সী রূপটা ধরে রাখার জন্য তড়িঘড়ি করে বাথরুমে পারফিউমটা মাখতে যায়। পারফিউমের সুবাসটা জিনিয়ং এর এত ভালো লাগে যে সেও জেহির হাত থেকে নিয়ে নিজের গায়ে কিছুটা স্প্রে করে বসে। জেহি চাইলেও তাকে আর আটকাতে পারে না, কিন্তু অবাক করার মতো বিষয় হলো পারফিউম দেওয়ার পরও জিনিয়ং এর মাঝে কোনো পরিবর্তনই দেখা যায় না। তখন যেই আসল রহস্যটা বুঝতে
বুঝতে পারে যে জাদুকরি পারফিউমটা কেবল তার উপরই কাজ করে, অন্য কারো উপর নয়। পরে মিনুক ওদের দুজনকে একটা অ্যামিউজমেন্ট পার্কে ঘোরার আমন্ত্রণ জানায়। পার্কের ওই ঘোড়ার গাড়ি রাইডে চড়ার সময় জেহি আর জিনং এর মনে আজ থেকে 10 বছর আগের একটা ভীষণ দুঃখের স্মৃতি ভেসে ওঠে। তখন জেহির ওজন ছিল 100 কেজি, আর ভারী ওজনের কারণে রাইডের একটা অংশ ভেঙে ধুমড়ে গিয়েছিল। দুজনেই সেখান থেকে ছিটকে নিচে পড়ে যায়। তাইজন সেদিন তাদের সাহায্য করা তো দূরের কথা, উল্টো চরম বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। আর নিজের মেয়ের ওই তীব্র কষ্টটাকেও সে পুরোপুরি এড়িয়ে যায়। সেই দিনের পর থেকে তারা দুজন আর কখনোই এই রাইডে চড়েনি। তবে আজ তারা দুজনে মিলে সেই পূর্ণত্যাত অতীতটাকে চিরতরে ভুলে পেছনে ফেলে দেয়। নিজের মেয়ের মুখের এই অনাবিল আনন্দ দেখে জেহির বুকটা সত্যি এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। মডেলিং এর নিয়ম অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক মডেলদের কাজের জন্য বাবা মায়ের অনুমতির প্রয়োজন ছিল। জিনিয়ং এর তাই তার বাবার সই নেওয়ার দরকার ছিল, কিন্তু তাইজন পরিষ্কার মানা করে দেয় আর তাকে মডেলিং বাদ দিয়ে পড়াশোনায় মন দিতে বলে। উপায় না দেখে জিনিয়ং ইন্টার্নশিপটা ছেড়ে দিতে বাধ্য হয়। এরপর একদিন বারান্দায় গিয়ে সে কিছু ছেঁড়া করা ছবি পড়ে থাকতে দেখে। সেই ছবিগুলো জোড়া লাগিয়ে এসে দেখে যে ছবিতে থাকা মেয়েটি আর কেউ নয় বরং তার বেস্ট ফ্রেন্ড। অন্যদিকে দেখা যায় যে মডেলরা সবাই মিলে পাহাড়ে ট্রেকিং করতে গেছে। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর যেই হঠাৎ খেয়াল করে যে তার পারফিউমের মেয়াদ এখনই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু খুঁজে দেখে যে পারফিউমটা তার কাছে কোথাও নেই, ওটা সে হারিয়ে ফেলেছে। ঠিক তখনই আকাশে মেঘ ঢেকে ওঠে আর ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। পরিস্থিতি খারাপ দেখে সবাই পাহাড় থেকে নিচে নেমে যায়। শুধু যেই ওই হারিয়ে যাওয়া পারফিউমটা খোঁজার জন্য সেখানেই থেকে যায়। ইদু যখন এই খবর জানতে পারে সে একটা রেনকোট গায়ে চাপিয়ে সোজা পাহাড়ের পাদদেশে গিয়ে হাজির হয়। আসলে ঘন জঙ্গলকে তার ভীষণ ভয় লাগতো। সেখানে গেলে তার হ্যালোসিনেশন হতো আর সে চোখে নানা রকম ভুল দেখতে পেত। কিন্তু যেই নিরাপত্তার কথা চিন্তা করে সে নিজের সব ভয়কে জয় করে বুক ফুলের সামনের দিকে এগিয়ে যায়। পাহাড়ের একদম খাড়া খাদের কিনারায় যেই পারফিউমের বোতলটা দেখতে পায়, সে যখনই সেটা তুলতে যায় তখনই তার পা পিছলে যায়। তবে ভাগ্য ভালো যে সে একটা গাছের ডাল আঁকড়ে ধরতে পেরেছিল। কিন্তু ততক্ষণে পারফিউমের অ্যাকশন শেষ হতে শুরু করে আর সে আবারও আগের মতো মোটা হতে থাকে। সে কোনো মতে পারফিউমটা হাত দিয়ে চেপে ধরে আর ঠিক তখনই খাদের উপর থেকে নিচে পড়ে যায়। ইদু তার চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে হন্তদন্ত হয়ে ওদিকে ছুটে যায়। খাদের কিনারায় সে জেহির ছেঁড়া কাপড়ের টুকরো পরে থাকতে দেখে। এটি দেখে সে পাগলের মতো জেহির নাম ধরে ডেকে ডেকে তাকে সব জায়গায় খুঁজতে শুরু করে। তবে ভাগ্যিস ইদু সেখানে পৌঁছানো ঠিক আগেই যেই তাড়াতাড়ি করে পারফিউমটা মেখে আবারও নিজের সেই কম বয়সী রূপে ফিরে এসে সময় মতো অ্যাম্বুলেন্সে চলে আসে আর ইদু তাকে পাজাকুলো করে তুলে নেয়। হাসপাতালে নিয়ে গিয়ে তার পুরো শরীর চেক আপ করা হয়। আসার কথা হলো যে যেই কোনো বড় ধরনের বিপদের মুখে ছিল না, তবে তার হাতের লিগামেন্টগুলো বেশ জখম হয়েছে। কিন্তু এরপর বাকি পরীক্ষাগুলোর রিপোর্ট দেখে ডাক্তাররা তো যেন আকাশ থেকে পড়ে। বাইরে থেকে তাকে দেখতে 20 বছরের তরুণী মনে হলো, তার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল একদম 60 বছরের বৃদ্ধ মানুষের মতো। শুধু তাই নয়, তার ফ্যাটি লিভার আর হাই ব্লাড প্রেশারের সমস্যাও ধরা পড়ে। ইদু তখন মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে জেহিকে নিয়ে নিয়মিত দৌড়ঝাঁপ করিয়ে তার ওজন নিয়ন্ত্রণে রাখবে, কারণ মডেলিং এজেন্সিতে টিকতে হলে শরীর একদম ফিট আর পারফেক্ট শেপে রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে জিনিয়ং ছবিটা জোড়া লাগিয়ে দেখে পুরো স্তব্ধ হয়ে যায়। তাইজুন তাকে বলে যে এটা আসলে তার মায়ের পুরনো ছবি। জিনিয়ং এর কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আর তার মনে হয় যে এটা নিশ্চয়ই কোনো নিয়তির খেলা। সে ওই ছবিটা জেহিকে দেখায় আর তার মায়ের জন্য নিজের মনের ভেতরে জমানো সব আকুলতা আর কষ্ট তার সাথে শেয়ার করতে থাকে। যেই এত কিছুর পরও তাকে কোনো সত্যি কথা জানায় না, হয়তো এই কারণে যে তার হাতে সময় খুব কম ছিল আর সে নিজের মেয়েকে আর নতুন করে কোনো কষ্ট দিতে চায়নি। রাতের বেলা ইদু যখন বাড়ি ফিরে সে দেখে যে যেই গলা পর্যন্ত আকণ্ঠ মদ গিলে বসে আছে। যেই কেমন মনমরা আর আপসেট দেখে সে তাকে একটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়। ইদু ছোটবেলা থেকে ভীষণ একাকী একটা জীবন পার করে আসছিল। যে তার জীবনে আসার পর থেকে মুখে সে যতটা তিতা বা কড়া কথা বলুক না কেন, মনে মনে সে জেহিকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছে। তার শান্ত আর নিঝুম জীবনটা এখন জেহির উথাল পাথাল উপস্থিতিতে একদম বদলাতে শুরু করে। পরদিন সকালে নানা জেহির কাছে আসে আর কড়া গলায় বলে সে যেন ইদুর বাড়ি ছেড়ে এখনই চলে যায়। নানা ইদুর এক্স গার্লফ্রেন্ড হলেও সে এখন আবার ইদুর জীবনে ফিরে আসতে চায়। জেহি পুরো দোটানায় পড়ে যায়। বাথরুমের আয়না নিজের মুখের দিকে তাকিয়ে তার মনে হয় যে সে তো আর সারা জীবন এভাবে রূপসী হয়ে থাকতে পারবে না। তার উপর নানা আর ইদু দুজনে একদম পারফেক্ট ম্যাচ আর নিজের হাতে তো এমনিতেই তার বেঁচে থাকার বেশি সময় নেই। রাতে যেই যখন কাজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল ঠিক তখনই ইদু হুট করে বলে বসে যে সে হয়তো যেই প্রেমে পড়ে যেতে পারে। তার কথা শুনে যেই তো পুরো থ হয়ে যায়, কিন্তু ইদুর কথা রেশ কাটতে না কাটতেই বাইরে একটা বড় স্ক্রিনে তার নিজের আর মিনুকের প্রেমের গুঞ্জনের খবর ব্রেকিং নিউজ দেখায়। তা দেখে ইদুর সাথে সাথে হিংসেই জ্বলে ওঠে। খবরটা ইন্টারনেটে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় আর যেই যেখানেই যাচ্ছিল সাংবাদিকরা তাকে চারপাশ থেকে ছেঁকে ধরে।
কিন্তু পরে আসল ঘটনা জানা যায় যে মিনিউকের কোম্পানি ইচ্ছে করেই মুখরোচক খবরটা ছড়িয়েছে। আসলে কিছুদিন আগে মিনিউক নানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল আর সাংবাদিকরা সেই ছবি তুলে ফেলে। এখন উগ্র ভক্তদের ট্রোল আর ক্ষোভ থেকে মিনিউককে বাঁচাতে যেইকে বলির পাঠা বানানো হয়েছে। সব সত্যি জানার পর যেই মিনিউকের ফেক গার্লফ্রেন্ড সেজে থাকার 5 মাসের একটা চুক্তিতে রাজি হয়ে যায়। বাড়ি ফিরে যেই দেখে যে ঘরে সবকিছু ওলটপালট আর ছড়াছড়ি হয়ে আছে, তার মনে হয় যে ঘরে বোধহয় চোর ঢুকেছে। সে একটা ব্যাট হাতে নিয়ে চোর খুঁজতে শুরু করে। আলমারির ভেতরে সে একটা সন্দেহভাজন লোককে লুকিয়ে থাকতে দেখে। সে যেই না ব্যাট দিয়ে তাকে মারতে যাবে, সে দেখে যে ওটা আসলে চোর নয়, বরং ইদু নিজেই। সে আসলে মিনিউক আর জেহির এই প্রেমের খবর শুনে হিংসে পুরো পাগল হয়ে সেখানে লুকিয়েছিল। ইদু বের হয়ে উল্টো জেহির সাথে ঝগড়া জুড়ে দেয়। সে কড়া গলায় বলে যেই আজকাল ঘরের কাজ তোর কিচ্ছু করছে না আর সবসময় বাইরে বাইরে টোটো করে ঘুরছে। রাগের মাথায় যেহি বলে বসে যে সেই কাজে ছেড়ে দেবে আর বাড়ি থেকে সে চলে যাবে। আসলে সে নানাকে দেওয়া সেই কথাও রাখতে চেয়েছিল, কিন্তু ইদুর মনে হয় যে যেহি বুঝে মিনিউকে টানাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। যেহি তাকে পুরো বিষয়টা বুঝিয়ে বলতে চায়, ঠিক তখনই তার সেই কোম্পানির গোপনীয়তার চুক্তির কথা তার মনে পড়ে যায়। তাই সে মুখে কুলো পারতে বাধ্য হয় আর ইদু সব ভুল ধারণাকে সত্যি বলে মেনে নেয়। ইদু যেমন এতে বিরক্ত হয়, মনে মনে কিছুটা মজাও পায়। সে চট করে তাদের কাজের চুক্তিপত্রটা বের করে আর হুমকি দিয়ে বলে যে যেহি যদি এখন কাজ ছেড়ে চলে যায় তবে সে তাকে সোজা কোর্টে টেনে নিয়ে যাবে। যেহি আগে চুক্তিপত্রটা ভালো করে পড়ে দেখেনি। সেখানে লেখা ছিল যে এই চুক্তিপত্র ভাঙলে 10 মিলিয়ন জরিমানা দিতে হবে। এখন দুই দিকে দুটো চুক্তিপত্র হাতে নিয়ে সে চরম বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। পরদিন যেহি নানার কাছে গিয়ে সে কড়া শর্তের চুক্তিপত্রটা দেখায় আর বলে যে সে এখনই কাজ ছেড়ে চলে যেতে পারছে না। নানা তখন তাকে জিজ্ঞেস করে যে সে কি সত্যি মিনিউকে ডেট করছে। যেই হ্যাঁ বলতেই নানা মনে মনে বেশ স্বস্তি পায়। এদিকে তাদের এই সম্পর্কটা মানুষের কাছে সত্যি বলে প্রমাণ করার জন্য কোম্পানির সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে এখন থেকে সবার সামনে বেশ মিষ্টি আচরণ করবে আর পাবলিসিটি স্বার্থে ভক্তদের সামনে একসাথে ছবি তুলবে। আর এই পুরো সময়টাই ইদু লুকিয়ে লুকিয়ে তাদের পিছু নিচ্ছিল। এসব দেখে হিংসেই তার গা জ্বলে যাচ্ছিল আর সে যেহিকে সেখান থেকে টেনে নিয়ে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই একদল ভক্তের ধাক্কায় সে উল্টো মাটিতে পড়ে যায়। তার মনের ভেতরের ইমোশনগুলো কেমন যেন জট পাকিয়ে যাচ্ছিল। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে যেহিকে অন্য কারোর সাথে দেখে তার নিজের এতখানি খারাপ কেন লাগছে। পরদিন ইদু একটা ফ্যাশন ইভেন্টের জন্য এক মডেলের সাথে অন্য শহরে যায়। ওই মডেলটি আবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে ইদুর একটু কাছাকাছি আসার চেষ্টা করছিল। অন্যদিকে বাড়িতে একা থাকা জেহির এখন আর পারফিউম ব্যবহার করার খুব একটা দরকার মনে হচ্ছিল না। সে আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবে যে তাকে এখন বেশ রোগা আর আত্মবিশ্বাসী লাগছে। এরপর সোফায় শুয়ে শুয়ে টিভিতে ইদুকে দেখে তার মনে হয় যে লোকটা দেখতে কিন্তু বেশ হ্যান্ডসাম। সেই রাতে সংগ্রামের ওই মডেলটি একটা কাচের বোতল নিয়ে সোজা ইদুর রুমে গিয়ে হাজির হয়। সে জেহির কাছ থেকে আগেই কৌশলে জেনে নিয়েছিল যে ইদু একটুখানি মদ গিললেই সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। সং চুপি চুপি ইদু ড্রিঙ্কসের সাথে সামান্য একটু অ্যালকোহল মিশিয়ে দেয়। ইদু তার এই ফন্দি বিন্দু মাত্র টের পায়নি আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই সে গভীর ঘুমে ঢলে পড়ে। সং তখন নিজের কোটটা খুলে আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতে থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ইদু দেখে যে তার গায়ে কোনো জামা কাপড় নেই। ঠিক তখনই সং বাথরুম থেকে বের হয়ে লাজুক মুখে কাল রাতে তাদের মাঝে কি কি ঘটেছে তা নিয়ে বানিয়ে বানিয়ে গল্প ভাবতে থাকে। ইদুর অবশ্য তার একটা কথাও বিশ্বাস হয় না। সে সাথে সাথে সঙ্গে একটা হাসপাতালে নিয়ে যায় যাতে পরীক্ষা করে আসল সত্যিটা জানা যায়। আর এই ঘটনা যদি মিথ্যা প্রমাণিত হয় তবে সে সঙ্গের নামে উল্টো মামলা করার প্ল্যান করে। সং মনে মনে বেশ ঘাবড়ে যায়। সে দেখে যে ইদুর শরীরটা মোটেও ভালো লাগছে না, তাই সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইদু প্রচন্ড দুর্বলতার কারণে সোজা কেবিনের মেঝেতে ধপাস করে পড়ে যায়। সে নিজে থেকে উঠে দাঁড়াতেও পারছিল না। সে কোনো মতে যেইকে ফোন করে আর জানায় যে তার খুব কষ্ট হচ্ছে, গায়ে প্রচন্ড ব্যথা। যেহি আর এক মুহূর্ত দেরি না করে জলদি নিজের পারফিউমটা মেখে নেয়। সে হাসপাতালে ছুটে এসে ইদুর খুব যত্ন আত্তি করতে থাকে। আধো ঘুম আধো জেগে থাকা অবস্থায় ইদু যেহিকে দেখছিল, কিন্তু যখন তার পুরো জ্ঞান ফিরে সে দেখে যে তার পাশে নানা বসে আছে। সে নানাকে জিজ্ঞেস করে যে যেহিকে এখানে এসেছিল, কিন্তু নানা পরিষ্কার না বলে দেয়, যা শুনে ইদু বেশ হতাশ আর তার মন খারাপও হয়। আসল কথা হলো যে ইদুর অবস্থা একটু ভালো হলেই নানাকে ডেকে এনেছিল, কারণ সে খুব ভালো করেই জানতো যে তার নিজের আর ইদুর কোনো ভবিষ্যৎ নেই। এর মধ্যে মিনিউকের সাথে তার এই ভুয়া সম্পর্কটা ধীরে ধীরে যেন সত্যি হতে শুরু করে। মিনিউক তাকে সরাসরি জিজ্ঞেস করে বসে সে কি আসলে তার রিয়েল গার্লফ্রেন্ড হবে। ইদু উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তাদের দুজনকে এত কাছাকাছি আসতে দেখে তার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত আর অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। যখন মিনিউক যেহির কাছে নিজের মনের কথা বলছিল, যেহি তখন চোখ বন্ধ করে নেয়, যেন সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না।
ঠিক তখনই হঠাৎ উপর থেকে এক বালতি পানি এসে ওদের উপর পড়ে। আর এই কাণ্ডটা যে ইঁদুরই কাজ ছিল তার বলার অপেক্ষা রাখে না। পরদিন মিনুক জেহিকে একটা রেস্তোরাঁয় ডিনারে নিয়ে গিয়ে আবারও প্রপোজ করে। মিনুক আসলে একেবারেই বাচ্চাদের মতো স্বভাবের ছিল। ভালোবাসা কি জিনিস তা সে নিজেই ভালো করে বুঝতে পারে না। পরে যেহি যখন তার মেয়ের সাথে দেখা করতে যায় সে দেখে যে জিনিয়ং এর মুখে একটা আঘাতের দাগ। যেহি জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে। জিনিয়ং জানায় যে তার বাবার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল আর তখনই ভুলবশত এটা লেগে গেছে। এই কথা শুনে যেহির তো রাগে গা জ্বলে ওঠে। তাইজুন নিজে প্রতি রাতে বাইরে বাইরে ফুর্তি করে বেড়ায় আর এখন তাদের নিজের মেয়েটাকেও আঘাত করছে। এর পাশাপাশি যেহির মনে মনে ভীষণ অপরাধ বোধ হতে থাকে। সে নিজের মেয়েটাকে আগলে রাখতে পারছে না। ঠিক তখনই মডেলিং এজেন্সির পক্ষ থেকে ঘোষণা করা হয় যে আগামী 4 মাস পর ওয়ার্ল্ড ফ্যাশন উইক অনুষ্ঠিত হতে যাচ্ছে। টপ মডেল হওয়ার জন্য এটা ছিল একটা মস্ত বড় সুযোগ, কিন্তু সমস্যা হলো সেখানে জায়গা খালি ছিল মোটে 2টি। মডেলারদের মোট 20 জন ডিজাইনারের কঠিন টেস্টে পাশ করতে হতো। এরপর ইদো লিভিং রুমে গিয়ে বলে যে যেহির ফোন বাজছে। যেহি বলে ওটা ইগনোর করতে, হয়তো কোনো স্পাম কল হতে পারে। কিন্তু ইদো নাছর বান্দার মতো জেদ করতে থাকে যে ফোনটা চেক করার জন্য। আসলে সে চুপি চুপি যেহির ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ডটা দেখে নিতে চাইছিল। এরপর সে যেহিকে পাম্পকিন প্যানকেক নিয়ে আসার বাহানায় বাইরে পাঠিয়ে দেয়। রুমে একা হয়ে ইদু যেহির ফোন থেকে যেহি সে যে মিনুককে একটা মেসেজ পাঠায়। সে লিখে আর তার প্রতি আশা ছেড়ে দিতে। মিনুক তো এটা দেখে পুরো কনফিউজড হয়ে যায় আর সে জবাবে বলে যে সে যেহিকে নিজের রিয়েল গার্লফ্রেন্ড বানাতে চায়। এই রিয়েল গার্লফ্রেন্ড শব্দটা দেখা মাত্রই ইদুর মাথায় যেন একটা নতুন চিন্তা খেলে যায়। পরদিন সে সেক্রেটারি কিমকে ডেকে পাঠায় আর মিনুক আর যেহির সম্পর্কের পুরো ব্যাপারটা তদন্ত করার নির্দেশ দেয়। এদিকে যেহি ডিজাইনারদের অডিশন দিতে যায়, কিন্তু ডিজাইনাররা তার উপর মোটেও ইমপ্রেসড হয় না। হয়তো সে মনে মনে এখনো তার সে তেতো অতীতেই আটকে ছিল। যখন সে মোটা ছিল তার ভেতরে সে আত্মবিশ্বাস আর এনার্জির বড্ড অভাব ছিল। সে এক এক করে 5 জন ডিজাইনারের অডিশন দেয় ঠিকই, কিন্তু একটাতেও সে পাশ করতে পারে না। তারপরও সে হার মানে না। মনে মনে ভাবে যে এখনো তো 15টা সুযোগ বাকি আছে। এরই মধ্যে সেক্রেটারি কিম ইদুকে আসল সত্যিটা জানিয়ে দেয় যে মিনিউক আর যেহি আসলে সে প্রেম করার নাটক করছে। ট্রেনিং চলার সময় যেহি শুনতে পায় যে সং নামের ওই মডেলটি নাকি নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করছিল। এটা শুনে যেহি কলেজ স্টুডেন্টদের মতো ছদ্মবেশ নিয়ে হাসপাতালে তার সাথে দেখা করতে যায়। অন্যদিকে জিমে এক্সারসাইজ করার সময় ইদুর ফোনে যেহির একটা কল আসে। সে তখন বেশ মাতাল অবস্থায় ছিল আর ইদুকে তাকে নিয়ে যাওয়ার জন্য বলে। ইদু প্রথমে পরিষ্কার তাকে মানা করে দেয়। তখন যেহি বলে যে সে তাহলে মিনিউককে ডেকে নিচ্ছে। তার এই কথা শোনা মাত্রই ইদু ঘাবড়ে যায় আর সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে তাকে নিয়ে আসার জন্য রওনা দেয়। পরদিন ইদু জানতে পারে যে যেহি একটা অডিশনে পাশ করতে পারেনি। সে মনে মনে ঠিক করে যে এবার সে নিজেই তাকে সাহায্য করবে। ঠিক তখনই ইদু সেখানে চলে আসে আর তাকে তার অফিসে নিয়ে যায়। ইদু বলে যে সে নিজেই এবার যেহিকে ট্রেনিং দেবে যাতে সে অডিশনগুলো পাশ করতে পারে। যেহি অবশ্য এখনো অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। প্র্যাকটিস করার সময় সে হঠাৎ ধপাস করে পড়ে যায়। তখনই ইদু নিজেই হেঁটে ডেমনস্ট্রেশন নিয়ে দেখায় আর বলে যে একজন টপ মডেল হতে গেলে নিজের পোশাককে ভালোবাসতে হয়, সেগুলোকে নিজের শরীরেই একটা অংশ বানিয়ে নিতে হয়। কিন্তু যেহি যেন কেমন এক অজানা ভয়ে পোশাকগুলো পরতেই ভয় পাচ্ছিল। যেহির মনে হতো সে আসলে মডেল হওয়ার যোগ্যই নয়। তার কোনো আত্মবিশ্বাস ছিল না আর তার ধারণা ছিল যে তাকে কেউ পছন্দই করবে না। এই কথা শুনে ইদু খুব নরম চোখে তার দিকে তাকায় আর বলে যে সে তাকে পছন্দ করে। পরদিন যেহির মাঝে এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখা যায়। সে র্যাম্পে চমৎকার এক পারফেক্ট ক্যাটওয়াক করে আর ডিজাইনারদের মন জয় করে তাদের অ্যাপ্রুভাল পেয়ে যায়। শো শেষ হওয়ার পর সে তাড়াহুড়ো করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তাইজন তাকে দেখতে পায় আর তার পিছু নেয়। ওদিকে যেহি বারবার নিজের হাতের ঘড়ির দিকে তাকাচ্ছিল, কারণ তার পারফিউমের মেয়াদ যে ফুরিয়ে আসছিল সেটা সে বুঝতে পারছিল। নিজেকে লুকাতে সে হন্তদন্ত হয়ে একটা কাপড়ের দোকানে ঢুকে একটা ঢিলে ঢালা পোশাক বেছে নেয় সে আর ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে। ট্রায়াল রুম থেকে বের হওয়া মাত্রই সে আবার তার সেই আগের বিশাল ওজনের আসল রূপ নিয়ে ফিরে আসে। আর ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় তার প্রাক্তন স্বামী তাইজুন। প্রথমে যেহি লজ্জায় ভয়ে মাথা নিচু করে ফেললো, পরক্ষণেই তার মনে হয় যে তার তো লুকিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। তার চোখের চাহনি একদম তীক্ষ্ণ হয়ে ওঠে আর সে নিজের ব্যাগটা দিয়ে তাইজুনকে আচ্ছা করে মারতে শুরু করে। তাদের এই মারামারি আর ধস্তাধস্তির মাঝেই যে হঠাৎ ভারসাম্য হারিয়ে অন্য একজনের গায়ের উপর আছড়ে পড়ে। সেই লোকটা আর কেউ নয় বরং ইদু। তারা দুজনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর যেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তবে ইদু কিন্তু ততক্ষণে তাকে ঠিক চেনে ফেলেছে। আসলে ছোটবেলায় ইদু একবার অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়েছিল। তখন তার মা প্রেগনেন্ট ছিল। ঠিক
ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে ধপাস করে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল আর ইঁদুর জীবন বাঁচিয়েছিল। সেই ছোট্ট মেয়েটি আর কেউ নয় বরং জেহিই ছিল। সেই তখন থেকে ইঁদুর তাকে মনে মনে ভীষণ পছন্দ করত। সেখান থেকে চলে যাওয়ার আগে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যে যত বছরই কেটে যাক না কেন তারা একে অপরকে ঠিক চিনে নেবে। বছরের পর বছর কেটে যাওয়ার পর ইঁদুর যখন তার সামনে আসে, জেহি তাকে চিনতে না পারলেও ইঁদুর কিন্তু তার দেয়া সেই কথা কখনোই ভোলেনি। এদিকে ফ্যাশন উইকের ওই ইভেন্টে তাইজুন খেয়াল করে যে র্যাম্পে হাঁটার সময় জেহির অঙ্গভঙ্গি আর এক্সপ্রেশনগুলো হুবহু তার প্রাক্তন স্ত্রীর মতোই লাগছে। শো শেষ হওয়ার পর সে একটা ফুলের তোড়া নিয়ে আসে আর জেহিকে আটকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। সে যখনই জেহিকে ছুতে যাবে ঠিক তখনই ইদু এসে হাজির হয় আর তাইজুনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। জেহি তখন ইদুকে শান্ত করে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। এরপর রাতের সেলিব্রেশন পার্টিতে থাকার সময় জেহির হঠাৎ মনে হয় যে তার পারফিউমের অ্যাকশনটা আবার শেষ হয়ে আসছে। সে তখন পারফিউমটা আবারও গায়ে মাখার জন্য বাথরুমে যায়। ঠিক তখনই মিনউইকের এক উগ্র ভক্ত মেয়ে তার উপর চড়াও হয়। সে জেহির উপর দোষ চাপাতে থাকে যে সে নাকি মিনউইককে নিজের জালে ফাঁসাচ্ছে। জেহি যখন নিজে পড়ে যাওয়া পারফিউমটা তোলার চেষ্টা করছিল তখন ওই মেয়েটি তার হাতে জোরে একটা আঘাত করে আর হুমকি দেয় যে সে পারফিউমটা মাটিতে ফেলে দেবে। তার এই কথা শুনে জেহি ভয়ে চিৎকার করে ওঠে। কৌতূহলের বশে মেয়েটি তখন পারফিউমের সুবাস নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বাথরুমের লাইটগুলো হঠাৎ দপ করে বন্ধ হয়ে যায় আর জেহির শরীর আবারও আগের রূপে বদলাতে শুরু করে। তা দেখে মেয়েটি ভয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। ইদু বাথরুমের ভেতরে এসে হাজির হয় আর জেহির গায়ে আঘাতের সব চিহ্ন দেখে সে ভীষণ কষ্ট পায়। অন্যদিকে চারদিকে গুঞ্জন রটে যায় যে মিনউইকের প্রেমিকা আসলে ইদুর খুব কাছাকাছি আসার চেষ্টা করছে। সাংবাদিকদের জেরার মুখ থেকে বাঁচতে ইদু জেহিকে নিয়ে এক নতুন বাড়িতে চলে যায়। সকালবেলা জেহি ঘুমন্ত ইদুর কপালে একটা মিষ্টি কিস দেয় আর সেখান থেকে বিদায় নেয়। ঘুম থেকে উঠে ইদু যেমন অবাক হয় মনে মনে সে বেশ খুশিও হয়। অন্যদিকে নিউজে জেহির নামে একের পর এক অপবাদ দেওয়া হচ্ছিল যে সে নাকি একই সাথে একজন টপ স্টার আর একজন নামী ডিজাইনার দুজনকেই পটানোর চেষ্টা করছে। এর ফলে কোম্পানির সুনামেও বেশ ধাক্কা লাগে। পরিস্থিতি সামাল দিতে ইদু একটা প্রেস কনফারেন্সের আয়োজন করে। প্রথমে সে সবাইকে বলতে চেয়েছিল যে জেহি কেবল তার ঘরের একজন ন্যানি, কিন্তু তখনই তার মনে মিনউইকের দেয়া সে সতর্ক বার্তাটা ভেসে ওঠে। সে আর কোনো কিছু না ভেবে সবার সামনে বুক ফুলিয়ে ঘোষণা করে যে জেহি তারই ভালোবাসার মানুষ আর সে তাকে পাগলের মতো ভালোবাসে। কোম্পানি আর জেহির মধ্যে সে কোনো দ্বিধা ছাড়াই জেহিকে বেছে নেয়। টিভির পর্দায় এই দৃশ্য দেখে জেহি নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, সে কেঁদেই ফেলে। প্রেস কনফারেন্স শেষ করে ইদু সোজা জেহির কাছে ছুটে আসে আর অবশেষে তারা দুজনে একে অপরের কাছে নিজের মনের সব লুকোনো কথা খুলে বলে। পরদিন সকালে জেহি ছদ্মবেশ নিয়ে একটা সুপার মার্কেটে যায় যাতে সে আজকের খবরের কাগজগুলো একটু পরখ করে দেখতে পারে। চারদিকে সব হেডলাইন জুড়েই ছিল তার ত্রিকোণ প্রেমের মুখরোচক গল্প। সে যখনই সুপার মার্কেট থেকে বের হতে যাবে সে দেখে যে মিনউইকের ক্ষুব্ধ ভক্তরা দোকানের সদর দরজা একদম ব্লক করে ঘিরে রেখেছে। মিনউইক তখন সিদ্ধান্ত নেয় যে সে জেহিকে তার মায়ের বাড়িতে নিয়ে যাবে। সেখানে গিয়ে জেহি এক চরম সত্যি জানতে পারে যে মিনউইক আসলে ইদুরই ভাই, অর্থাৎ তাদের দুজনের বাবা আলাদা হলেও তাদের মা একজনই ছিল। জেহি যেমন এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় তেমনই তার মনে তীব্র কৌতূহল জাগে যে দুই ভাই কেন একে অপরকে চোখের বিষ মনে করে। খোঁজ নিয়ে জানা যায় যে ছোটবেলায় ইদু যখন নদীতে ডুবে যাচ্ছিল তখন তার মা তাকে বাঁচাতে পানিতে নামেনি, কারণ সে তার পেটে থাকা অনাগত সন্তান মিনউইককে সুরক্ষিত রাখতে চেয়েছিল। সেই থেকে ইদুর মনে নিজের মা আর এই সৎ ভাইয়ের প্রতি এক গভীর আর তীব্র ঘৃণা জন্ম নেয়। আর দীর্ঘ এতগুলো বছর ধরে তাদের মাও একই অপরাধবোধের কারণে তিলে তিলে পুড়ে মরছিল। ইদুর এমন কষ্টকর অতীতের কথা শুনে জেহির মনে তার প্রতি সিম্পেথি জাগে, কিন্তু তার নিজের মনেই ছিল না যে ছোটবেলায় ইদুকে বাঁচানো সেই ছোট্ট মেয়েটি আসলে সে নিজেই ছিল। এখন ইদু আর মিনউইক দুজনেরই সম্মান আর কেরিয়ার বাঁচানোর জন্য যেই সিদ্ধান্ত নেয় যে সে সমস্ত দোষ নিজের কাঁধে তুলে নেবে। সে সাংবাদিকদের ডেকে বলে যে সে নিজেই ইদুকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, অথচ একই সময়ে সে মিনউইকের সাথেও ডেট করছিল। অর্থাৎ এই দুই পুরুষই আসলে নির্দোষ আর তার ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। এর কিছুদিন পরেই ইদু জেহির কাছ থেকে একটা বিদায়ের মেসেজ পায়। তা দেখে সে ভেতরে ভেতরে পুরো ভেঙে পড়ে। সে নিজের মায়ের কাছে গিয়ে আকুল হয়ে জিজ্ঞেস করে যে জেহি কোথায়, কিন্তু তার মা জানায় যে সে অলরেডি চলে গেছে। ইদুর সাথে সাথে সেক্রেটারি কিমকে তাকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। জেহি চলে যাওয়ায় বাড়িতে এখন আর মুখে দেওয়ার মতো কোনো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে ইদু একাই বাইরে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে। কিন্তু একদিন একটা রেস্তোরাঁয় লবস্টার মাত্র এক কামড় মুখে দিতেই তার মারাত্মক অ্যালার্জির রিয়েকশন শুরু হয়ে যায় আর তাকে হন্তদন্ত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। অন্যদিকে সেক্রেটারি কিমের সাথে হঠাৎ করে আসল জেহির দেখা হয়ে যায়, যে কিনা তখন মোটা শরীরে ছিল। সে তাকে ইদুর এই সাম্প্রতিক সব সমস্যার কথা খুলে বলে।
যেই বিন্দুমাত্র টের পায়নি যে তার এভাবে চলে যাওয়ার কারণে ইদু এতটা কষ্ট পাবে আর নিজের শরীরের এই হাল করবে। সে আর এক মুহূর্ত দেরি না করে চটপট পারফিউম মেখে নিজের সেই তরুণের রূপে ফিরে আসে আর হাসপাতালের দিকে দৌড় দেয়। সেই ইদুর কেবিনে ঢুকে সরাসরি তাকে বলে যে সে আবার তার কাছে ফিরে আসতে প্রস্তুত। গত কয়েকদিন ধরে চরম উদাস আর মুখ কালো করে থাকা ইদু ঠোঁটে অবশেষে একটা চওড়া হাসি ফুটে ওঠে। বাড়ি ফেরার পর যে একটা নতুন এগ্রিমেন্ট বের করে আর ইদুকে স্পষ্ট জানিয়ে দেয় সে যেন জেহির প্রতি কোনো রকমের দুর্বলতা বা ভালোবাসা তৈরি না করে, কারণ আগামী 3 মাস পরেই সে পাকাপাকি ভাবে ইউএসএ চলে যাবে। তার এই কথা শুনে ইদুর মনটা পুরোপুরি ভেঙে যায় আর সে বিষণ্ণ মনে নিজের রুমে চলে যায়। আসলে আসল সত্যিটা হলো যে এই পারফিউমটা দিন দিন ফুরিয়ে আসছিল, যার মানে তার নিজের বেঁচে থাকার সময়টুকুও ফুরিয়ে আসছে। সে কিছুতেই চাইছিল না যে ইদু তার উপর আরো বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ুক। ঠিক তখনই মিনুক তার যাবতীয় ব্যাগপত্র আর লাগেজ নিয়ে সোজা সেখানে হাজির হয়। সে বুক ফুলিয়ে বলে যে এই বাড়ির অর্ধেক অংশ তো আইনগত তারও প্রাপ্য। সে এখন থেকে একদম গুরুত্ব সহকারে জেহির মন জয় করার চেষ্টা করবে আর সেই কারণে সে পাকাপাকি ভাবে এখানে শিফট হতে এসেছে। তার এই কথা শুনে ইদু প্রচন্ড রেগে গিয়ে মিনুকের সাথে মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই আচমকা একদল রিপোর্টার সেখানে এসে হানা দেয় আর বেচারা জেহির 2 ভাইয়ের এই তুমুল ঝামেলার মাঝে একদম গোলক ধাঁধায় ফেসে যায়। পরদিন ইদু দেখে যে মিনুক আর জেহি লিভিং রুমে একসাথে বসে হাসাহাসি আর খুনসুটি করছে। তা দেখে সে হিংসে পুরো জ্বলে ওঠে আর এটা বালিশ টেনে নিয়ে মিনুকে ধমধম মারতে শুরু করে। সেই রাতে তারা 3 জন মিলে ক্যাম্পিং এ যায়। সেখানে ঘুমানোর জন্য একটাই তাঁবু শেয়ার করতে হতো, তাই জেহি 2 ভাইয়ের একদম মাঝখানটাতে গিয়ে শোয়। গভীর রাতে মিনুক আচমকা জেগে ওঠে আর সে যখন জেহিকে কিস করতে যাচ্ছিল ঠিক তখনই ইদুরও ঘুম ভেঙে যায়। তবে আসল কথা হলো এই পুরোটাই ছিল ইদুর একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন সত্যি হওয়া থেকে আটকাতে সে জেহিকে এক পাশে সরিয়ে দিয়ে নিজে গিয়ে তাদের দুজনের মাঝখানে শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে জেহি যখন 2 ভাইকে এভাবে পাশাপাশি শান্তিতে শুয়ে থাকতে দেখে তার মনটা খুশিতে ভরে যায়। পরের সিনে দেখা যায় যে ইদুর মা জেহির হাতে ইদুর ছোটবেলার একটা ছবি এনে দেয়। ছবিটা দেখে জেহির খুব চেনা চেনা লাগলেও সে কিছুতেই মনে করতে পারছিল না যে একে ঠিক সে কোথায় দেখেছিল। এর কিছুদিন পর জেহি একটা নতুন ফোন লঞ্চার ইভেন্টে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে তার প্রাক্তন স্বামী তাইজুনও এখন ওই কোম্পানিতেই চাকরি করছে। তাইজুন সুযোগ বুঝে চুপি চুপি যেয়ে ড্রেসিং রুমে ঢুকে পড়ে। সে জেহির ব্যাগ থেকে তার ফোনটা বের করে আর খুব সহজেই তার লক খুলে ফেলে। এখন সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই রূপসী জেহি আসলে তার সেই মোটা প্রাক্তন স্ত্রী। ঠিক তখনই জেহির রুমে ফিরে আসায় তাইজুন তাড়াহুড়ো করে ফোনটা ব্যাগে রেখে দেয়, কিন্তু ওটা রাখতে গিয়ে অসাবধানতা বশত জেহির জাদুকরি পারফিউমটা তার নিজের পকেটে ঢুকে যায়। ইভেন্ট শেষ হওয়ার পর মিনুক জেহিকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য আসে। সে তাকে একটা কাস্টমাইজ হেয়ারপিন উপহার দেয়। ঠিক তখনই জেহির ফোনের রূপ বদলানোর অ্যালার্মটা বেজে ওঠে, অর্থাৎ তার পারফিউমটা আবার গায়ে মাখার সময় হয়ে গেছে। জেহি তড়িঘড়ি করে নিজের ব্যাগ চেক করে, কিন্তু কোথাও সে পারফিউমটা খুঁজে পায় না। তার মনে তীব্র সন্দেহ হয় যেটা নিশ্চয়ই তার প্রাক্তন স্বামী হাতিয়ে নিয়েছে। অন্যদিকে অ্যালার্মটা একটানা বেজেই চলছিল। কোনো উপায় না দেখে সে মিনুকে তখনই গাড়ি থামাতে বলে। সে গাড়ি থেকে নেমে সোজা একটা গলির দিকে দৌড় দেয় আর তার শরীরটা আস্তে আস্তে আগের রূপে বদলাতে শুরু করে। মিনুক তার পেছনে পেছনে ছুটে যায়, কিন্তু সে গলির ভেতরে কোনো তরুণীকেই দেখতে পায় না। শুধু দেখে যে একজন আলু থালু চেহারার মহিলা পাগলের মতো ছুটে পালাচ্ছে। মিনুকের মনে হয় যে জেহি বুঝে কোনো বিপদে পড়েছে, তাই সে পুরো গলিটা ভালো করে চেক করে, কিন্তু ওটা ছিল একটা ডেড এন্ড। সে যখন নিচের দিকে তাকায় দেখে যে সেখানে একজন মোটা মহিলা দাঁড়িয়ে আছে। আচমকা তাকে দেখে সে কিছুটা ভয় পেয়ে গেল। মহিলাটির এই করুণ দশা দেখে তার মনে একটা তীব্র মায়া হয়। ওই মহিলার পায়ের কোনো জুতা ছিল না আর তার গায়ের জামা কাপড়গুলো ছেঁড়া খোড়া ছিল। মিনুক দয়াপরশ হয়ে নিজের গাড়ি থেকে কিছু জামা কাপড় আর একটা চটি তাকে উপহার দেয় আর একটা পুলিশ স্টেশনের কাছাকাছি এনে তাকে নামিয়ে দেয়। গাড়ি ঘুরে চলে যাওয়ার সময় মিনুকের হঠাৎ নজর যায় যে মোটা মহিলাটি ঠিক সেই চুলের কিপটায় পড়ে আছে যেটা সে একটু আগে নিজে জেহিকে উপহার দিয়েছিল। তার মনে এক ঝটকায় তীব্র খটকা লেগে যায় যে মোটা মহিলাই কি তাহলে জেহি, কিন্তু পরক্ষণেই তার মনে হয় দূর, এটা তো পুরোপুরি একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। এটা কিভাবে সম্ভব হতে পারে? অন্যদিকে যে সেক্রেটারি কিমকে ফোন করে জানায় যে তার পারফিউমটা হারিয়ে গেছে। এই কথা শুনে সেক্রেটারি কিম ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ আজই তাইজুনের কোম্পানির একটা মস্ত বড় ডিনারের আয়োজন ছিল আর ঠিক তার পরপরই ছিল জেহির ফ্যান সাইনিং ইভেন্ট। সেক্রেটারি কিম কোনো উপায় না দেখে ইদুকে গিয়ে বলে যে শরীর খারাপ থাকার কারণে জেহি আজকে ইভেন্টে অংশ নিতে পারবে না। এরপর সে তাইজুনের অলক্ষ্যে তার কাছে যায় আর তার জ্যাকেটটা ভালো করে হাতড়ে চেক করে, কিন্তু সেখানে সে কিছুই পায় না। ঠিক তখনই তাইজুন তাকে ওভাবে হাতে নাতে ধরে ফেলে। অন্যদিকে ডিনারের টেবিলে জেহিকে তাইজুনের স্ত্রী হিসেবে তার আসল
আসল রূপে বসতে হয়েছিল। সেখানে তাইজুনকে দেখে ইদু তো পুরো আকাশ থেকে পড়ে। নিজের ছোটবেলার প্রথম ভালোবাসাকে এভাবে হঠাৎ নিজের সামনে দেখে সে স্তব্ধ হয়ে যায়। যেহি অবশ্য লজ্জায় আর ভয়ে ইদুর চোখের দিকে তাকানোর সাহসটুকু করতে পারছিল না। অন্যদিকে তাইজুনের মনে ভয় ছিল যে যেহি বুঝি সবার সামনে তাকে অপমান বা অস্বস্তিতে ফেলে দেয়। তাই সে যেহিকে চটপট সেখান থেকে চলে যেতে বলে। যেহি তার ব্যাগটা টেনে নিয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও সে দেখে যে পারফিউমটা সেই ব্যাগের ভেতরে নেই। এদিকে ফ্যান সাইনিং ইভেন্টের সময় যত ঘনিয়ে আসছিল, যেহির মনের ভেতরের ছটফটানি আর দুশ্চিন্তা ততই বাড়ছিল। ঠিক তখনই পেছন থেকে ইদু তার নাম ধরে ডাকে আর খুব মন খারাপ করে জিজ্ঞেস করে সে কেন তাকে এভাবে ভুলে গেছে। তার কথা শুনে যেহি পুরো শকড হয়ে যায় যে ইদু এই সত্যিটা কিভাবে জানতে পারলো। ঠিক সেই মুহূর্তেই তাইজুন সেখানে আসে আর যেহির হাত ধরে টেনে হিচড়ে তাকে একপাশে নিয়ে যায়। সে পকেট থেকে পারফিউমের বোতলটা বের করে আর সেটা নিয়ে যেহিকে হুমকি দিতে থাকে। যেহি তার হাত থেকে ওটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেই সজোরে একটা দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খায়। তাইজুনের কৌতূহল আরো বেড়ে যায়। সে বোতল থেকে পারফিউমের মাত্র এক ফোঁটা যেহির হাতের উপর টপকে দেয়। ঠিক মোক্ষম সময়ে ইদু সেখানে এসে হাজির হয় আর তাইজুনকে এক ধাক্কায় মাটিতে ফেলে দেয়। সে তাকিয়ে দেখে যে যেহির মুখের অভয়বটা কেমন যেন বদলে যাচ্ছে। প্রথমে তার মনে হয় যে বোধহয় সে চোখে ভুল দেখছে। ঠিক তখনই আচমকা চারদিকের সব লাইট দপ করে নিভে যায় আর বাহিরে প্রচন্ড শব্দে মেঘ ঢেকে ওঠে। বিজলি চমকানোর পর লাইট যখন আবারও ফিরে আসে, দেখা যায় যেহি সেখান থেকে একদম গায়েব। নিচে নেমে এসে ইদু আর মিনুক দুজনেই দেখে যে যেহি সেই সুন্দরী তরুণী রূপে ভক্তদের মাঝে দাঁড়িয়ে হাসি মুখে ছবি তুলছে। মিনুক যখন যেহির মাথায় সেই চুলের ক্লিপটা দেখতে পায়, সে আর নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আর শকের চোটে সেখানে ধপাস করে পড়ে যায়। রাতের বেলা যেহি ঘুটি সুটি পায়ে লুকিয়ে বাড়িতে ফিরে আসে আর একটা পুরনো বাক্স খুঁজে বের করে। বাক্সটা খুলতেই তার ছোটবেলার সব স্মৃতি এক এক করে মনে পড়ে যায়। সেখানে ইদুর ছোটবেলার আঁকা একটা সুন্দর পেইন্টিং ছিল, যেই ছোটবেলায় তাকে বলেছিল যে ইদু যেন বড় হয়ে একজন নামী ডিজাইনার হয় আর নিজে সে তার মডেল হয়ে র্যাম্পে হাঁটবে। ইদুর প্রতি যেহির মনটা এক গভীর কৃতজ্ঞতায় ভরে ওঠে। অন্যদিকে ইদু তখনও চরম বিভ্রান্তির মধ্যে ডুবেছিল। সে কিছুতেই মেলাতে পারছিল না যে তার সামনে দাঁড়িয়ে থাকা ওই মোটা মহিলায় আসলে তার ছোটবেলার সেই প্রথম ভালোবাসা। অন্যদিকে স্বপ্নের মধ্যে সে দেখে যে সে যেহিকে বিয়ে করছে, কিন্তু ঠিক কিস খাওয়ার মুহূর্তেই যে আচমকা সে মোটা মহিলাতে বদলে গেছে। সে প্রচন্ড ভয় পেয়ে ধর্মর করে ঘুম থেকে জেগে ওঠে আর যেহির আসল চেহারাটার কথা ভেবেও মনে মনে ঘাবড়ে যায়। ঠিক এরই মধ্যে ইদুর কাছে তার সেই ছোটবেলার প্রথম ভালোবাসার একটা ইমেল আসে। ইমেলটা পাওয়া মাত্রই সে একদম ছোট বাচ্চাদের মতো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে খুব সুন্দর করে সাজগোজ করে একটা নামি দামি ফ্যান্সি রেস্তোরাঁ বুক করে। সেখানে গিয়ে সে নিজের হাঁটু গেড়ে বসে আসল জুইকে প্রপোজ করতে থাকে। কিন্তু অন্যদিকে পারফিউমের মারাত্মক সব সাইড ইফেক্ট দিন দিন বেড়েই চলছিল, যার কারণে যেহির স্বাস্থ্যের প্রচন্ড অবনতি ঘটছিল। নিজের এই অবস্থার কথা চিন্তা করে সে মনের সমস্ত ইমোশন আর ভালোবাসা জোর করে চেপে রাখে। সে ইদুর প্রস্তাব রিজেক্ট করে দেয় আর তাকে সাফ জানিয়ে দেয় যে তারা যেন আর কখনো একে অপরের মুখোমুখি না হয়। এরপর সে আবারও নিজের সেই কম বয়সী সুন্দরী রূপে ফিরে আসে আর মনে মনে ঠিক করে যে সে নিজেই এবার ইদুকে সব সত্যি কথা বলে দেবে যে সেই তার ছোটবেলার সেই প্রথম প্রেম। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে তার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে। সে উপায় না দেখে ইদুকে একটা ধাক্কা দিয়ে সেখান থেকে এক ছোটে পালিয়ে যায়। দেখে মনে হচ্ছিল তার হাতে আর একদমই বেশি সময় বাকি নেই। যেই তখন সেক্রেটারি কিমের কাছে গিয়ে সব সত্যি কথা খুলে বলে। সবকিছু শুনে সেক্রেটারি কিমের মনে খুব গিল্টি ফিল হতে থাকে। সে তাকে বুদ্ধি দেয় যে পারফিউমটা ঠিক কোথা থেকে এসেছে, তার আসল উৎসটা একবার চেক করে দেখা দরকার। হয়তো যে ডেলিভারি কোম্পানিটা দিয়েছিল সেখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। কথা মতো তারা দুজনে মিলে সেই ডেলিভারি কোম্পানির অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে কোম্পানিটা আসলে আজ থেকে 20 বছর আগে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেছে। তবে তারা হার না মেনে ওখানকার পুরনো কিছু কাগজপত্র ঘেটে তথ্য জোগাড় করে আর কোম্পানির প্রাক্তন মালিককে খুঁজে বের করে। তাকে দেখা মাত্রই যে এক ঝটকায় চিনে ফেলে যে এ তো সেই রহস্যময় বুড়ো লোকটা যে তাকে ওই জাদুকরি পারফিউমটা দিয়ে গিয়েছিল। তাদের মনে হয় এবার বুঝে একটা সুরাহা মিলবে, কিন্তু তখনই সে বুড়ো লোকটা স্ত্রী এসে জানায় যে তার স্বামী গত 20 বছর ধরে ডিমেনশিয়া রোগে ভুগছে আর সে বহু বছর ধরে কোনো কিছুই কোথাও ডেলিভারি করেনি। তার এই কথা শুনে তাদের শেষ আশার আলোটুকু ধপ করে নিভে যায়। এখন যেহের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় তার মডেলিং এর স্বপ্নটা পূরণ করা। ওয়ার্ল্ড ফ্যাশন উইক শেষ হওয়ার পর সে চিরতরে সবার আড়ালে চলে যাবে। বাড়ি ফিরে সে ইদুর সামনে গিয়ে বানিয়ে বানিয়ে বানবোর্ড কনফেস করে যে সে নাকি কেবল একজন টপ মডেল হওয়ার স্বার্থেই ইদুর কাছাকাছি এসেছিল আর সে তার নিজের ফায়দা নেওয়ার জন্য এত কিছু ব্যবহার করেছে। তার এই কথা শুনে ইদু প্রচন্ড আঘাত পায়। সে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা একটা হোটেলে শিফট হয়ে যায়। পরের কিছুদিন অফিসে দেখা হলেও তারা দুজনে একে অপরের সাথে একদম অচেনা মানুষের মতো আচরণ করতে থাকে। এক সন্ধ্যায় মডেলিং এর ট্রেনিং শেষ হওয়ার পর যেহি নাক দিয়ে হুট করে গল গল করে রক্ত পড়তে শুরু করে আর চরম দুর্ভাগ্যবশত তার এক্স হাজবেন্ড তাইজুন ঠিক
ঠিক সেই মুহূর্তেই তাকে সেভাবে দেখে ফেলে। সে জেহিকে সজোরে দেয়ালের দিকে একটা ধাক্কা দেয় আর জেহি সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাইজুন জেহিকে গাড়িতে তুলে নিয়ে এক অন্ধকার ছোট ঘরে আটকে রাখার প্ল্যান করে। ঠিক তখনই জিয়ং সব দেখে ফেলে আর একটা ট্যাক্সিতে করে তাদের পিছু নেয়। পথে জিনিয়ং ইদুকে ফোন করে সবটা জানায় যে জেহিকে তার বাবা জোর করে তুলে নিয়ে গেছে। ইদু খবর পাওয়া মাত্রই ঝড়ের গতিতে সেখানে রওনা দেয়। তাইজুন জেহিকে নিয়ে তার নিজের কোম্পানির দিকে এগিয়ে যায়। জিনিয়ং সেখানে পৌঁছে তার বাবার গাড়ি দেখতে পায় ঠিকই, কিন্তু দরজায় তালা লাগানো ছিল। ইদু কোনো উপায় না দেখে হাতের কাছে থাকা একটা চেয়ার দিয়ে জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকে। তাইজুন তার গৃহীণ প্ল্যান বাস্তবায়ন করার ঠিক আগ মুহূর্তেই ইদু গিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। ইদু জেহিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে দৌড়াতে থাকে, কিন্তু জেহিকে কোলে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে ফিল করে যে জেহি যেন হুট করে অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, এত বেশি ভারী যে ইদুর পক্ষে তাকে আর কোলে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। ঠিক সেই মুহূর্তেই সে দেখে যে জেহি তার চোখের সামনেই সেই ছোটবেলার প্রথম ভালোবাসার রূপে বদলে গেছে। সে কোনো মতে তাকে গাড়ির ভেতরে শুইয়ে দেয় আর তার মনে এক চরম অবিশ্বাসের জন্ম নেয়। সে ভাবতে থাকে যে জেহি কি তাহলে তার ছোটবেলার প্রেম, কিন্তু পরক্ষণেই তার মনে হয় এমনটা ভাবা তো পুরাই পাগলামি ছাড়া আর কিছুই নয়। নিজের মনের অস্থিরতা কাটাতে সে একটু খোলা বাতাসে হাঁটার জন্য গাড়ি থেকে বাইরে আসে আর এই ফাঁকেই যেই সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তার মোড়ে গিয়ে তার দেখা হয় মিনুকের সাথে। ইদুর হাত থেকে বাঁচতে জেহি তড়িঘড়ি করে মিনুকের গাড়িতে গিয়ে ওঠে। মিনুক তো জেহির এমন কাণ্ড দেখে বেশ অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করে বসে যে সে কি সত্যিই জেহি। জেহি তখন মাথা নেড়ে হ্যাঁ বলে আর তাকে সোজা কোম্পানির অফিসে নিয়ে যেতে বলে। সেখানে গিয়ে সে নিজের সব জামা কাপড় আর ব্যাগ তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পারফিউমটা খুঁজে পায় না। পারফিউম ছাড়া সে এখন কোথায় যাবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরই মধ্যে ইদু মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। তার একদিকে ছিল বর্তমানের ভালোবাসা আর অন্যদিকে তার ছোটবেলার প্রথম প্রেম। একজন তাকে ছেড়ে চলে গেছে আর অন্যজন দীর্ঘ 20 বছর তাকে চিনতেই পারেনি। সবচেয়ে কষ্টের আর অদ্ভুত ব্যাপার ছিল এটা যে দুজনেই তাকে প্রচন্ড কষ্ট দিয়েছে। আর মজার বিষয় হলো তারা দুজন আসলে একই মানুষ। ঠিক তখনই সেক্রেটারি কিম সেই ঘটনাস্থল থেকে জেহির হারিয়ে যাওয়া পারফিউম আর ফোনটা খুঁজে পায়। সে সেগুলো জেহির হাতে তুলে দেয়। জেহির সাথে সাথেই পারফিউমটা গায়ে মেখে নেয়, কিন্তু ইদু দূর থেকে সবকিছু দেখে ফেলে। সে জেহিকে হাত ধরে থামিয়ে বলে সে যদি সত্যি ফিরে এসে থাকে তবে এখন আর ভয়ের কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। এরপর সে সেক্রেটারি কিমকে ইশারা করে বাইরে নিয়ে যায়। সেক্রেটারি কিম ইদুকে সব সত্যি কথা খুলে বলে। সে জানায় যে পারফিউমটা ফুরিয়ে গেলেই জেহি মারা যাবে আর সেই কারণেই সে ইঁদুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছিল। তার এই কথা শুনে ইঁদুর পায়ের তলার মাটি যেন সরে যায়। সে পুরো স্তম্ভিত হয়ে যায়, কিন্তু সে মনে মনে ঠিক করে যে সে জেহিকে মরতে দেবে না, তাকে বাঁচাতেই হবে। সেই রাতে তারা দুজনে বাড়ি ফিরে। যেই না পারফিউমটা গায়ে মাখতে যাবে ইদু তাকে বাধা দেয়। সে খুব দৃঢ় গলায় বলে যে জেহি দেখতে যেমনই হোক না কেন, মোটা কিংবা রোগা, সে তাকেই পাগলের মতো ভালোবাসবে। ঠিক তখনই অ্যালার্মটা বেজে ওঠে আর জেহির শরীর বদলাতে শুরু করে। পরিস্থিতিটা কিছুটা অস্বস্তিকর মনে হলেও দুজনে একে অপরকে পেয়ে খুব খুশি ছিল। জেহি চাকরি বাকরি ছেড়ে দেয় আর পাকাপাকি ভাবে একজন গৃহিণী হয়ে যায়। ইদু দুনিয়ার বড় বড় বিশেষজ্ঞদের কাছে দৌড়ঝাঁপ করে। অনেক খুঁজেও সে হুবহু একই পারফিউম জোগাড় করতে আর পারে না। এমনকি সে তার মায়ের কাছ থেকে অনেক রকমের পারফিউম আনিয়ে দেখে, কিন্তু সব ছিল বৃথা। এর মধ্যে যেই হুট করে জ্ঞান হারায় আর টানা এক সপ্তাহ কোমায় পড়ে থাকে। তখন ইঁদুর নজর যায় পারফিউমের খালি বোতলটার দিকে। সে ওটা হাতে নিয়ে দেখে যে বোতলের নিচে ছোট করে কি যেন লেখা আছে, আর তা দেখা মাত্রই তার যেন সব স্মৃতি ধপ করে জ্বলে ওঠে। সে তাড়াতাড়ি বোতলটা খোলে আর জেহির হাতের উপর 2 ফোঁটা পারফিউম ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই জেহির জ্ঞান ফিরে। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। আসলে 20 বছর আগে ইঁদুর সাথে একটা উল্কাপিণ্ডের মতো জাদুকরী কিছু একটা ঘটেছিল। বাড়ি ফেরার পথে সে হঠাৎ একটা জাদুময় উজ্জ্বল বাড়ি দেখতে পেয়েছিল। কৌতূহলী হয়ে সে যেই না ভেতরে ঢুকে সে দেখে যে ওটা ছিল একটা মিরাকল পারফিউম ওয়ার্কশপ। এর মালিক ছিল সেই বড় লোকটা যে পরবর্তীতে মানুষের দাঁড়ে দাঁড়ে প্যাকেজ ডেলিভারি করে বেড়াতো। ইঁদুর সেই পারফিউমের ঘ্রাণ নেওয়ার সাথে সাথেই মনে মনে ঠিক করেছিল যে সে তার ভালোবাসার মানুষ জেহির জন্য একটা পারফিউম তৈরি করবে। সে বোতলের নিচে একটা ভালোবাসার মেসেজ লিখেছিল। সেই মেসেজ সহ বোতলটা সে বড়ুকে দেয়। বড়ু জিজ্ঞেস করে যে কেন সে এটা বানাতে চায়। তখন ইদু মাথা নত করে মনে মনে এক গভীর উইশ করেছিল যেন জেহি তাকে কোনোদিন ভালোবাসে। 20 বছর পর সেই জাদুকরী পারফিউমটা অবশেষে জেহির হাতে পৌঁছায়। তারা দুজনে খুব খুশি ছিল, কিন্তু মনের কোণে সেই পূর্ণ ভয়টা রয়েই যায় যে পারফিউমটা ফুরিয়ে গেলে কি হবে। পরদিন জেহি আর ইদু সেই 20 বছরের পুরনো পারফিউম ওয়ার্কশপটাই ফিরে যায়, কিন্তু জায়গাটা এখন অনেক বদলে গেছে। ইদু তা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। তার মনের ভেতরে একটাই ভয় ছিল যে পারফিউম শেষ হওয়ার সাথে সাথেই জেহি বুঝি চিরতরে তাকে ছেড়ে চলে যাবে। দুজনে তখন একে অপরকে কথা দেয়
যে বাকি জীবনটা তার প্রতিটা মুহূর্ত একসাথে কাটাবে। অবশেষে বহু প্রতীক্ষিত ওয়ার্ল্ড ফ্যাশন উইক চলে আসে। যেই স্বপ্ন ছিল একটাই, ইঁদুর নিজের হাতে ডিজাইন করা পোশাকগুলো পরে সে বিশ্ব মঞ্চে র্যাম্পে হাঁটবে। এটা যেই সেই ছোটবেলার দেওয়া প্রতিজ্ঞাও ছিল, যেই পারফিউমটা মেখে নেয়, কিন্তু সে নিশ্চিত ছিল না যেটা পুরো সপ্তাহ জুড়ে কাজ করবে কিনা। ঠিক তখনই তাইজুন হুট করে ড্রেসিং রুমে ঢুকে পড়ে। তার উপর টাকা চোরের অভিযোগ ছিল। সে উল্টো জেহিকেই দায়ী করছিল যে জেহি নাকি তার বিরুদ্ধে রিপোর্ট করেছে। ঠিক তখনই জেহিকে খুঁজতে খুঁজতে ইঁদুর সেখানে হাজির হয়। চিৎকার চেঁচামেচি শুনে সে ভেতরে ঢুকে আর প্রচন্ড রাগে ফুঁসছিল। কিন্তু তাইজুন যখন জেহির পারফিউমের বোতলটা হাতে নিয়ে নেয়, তখন ইঁদুর শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করে। তাইজুনের জেহির প্রতি বিন্দুমাত্র দয়া মায়া ছিল না। সে সজোরে পারফিউমের বোতলটা মেঝেতে আছড়ে ভেঙে ফেলে। এরপর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, পুলিশ তাকে ধরে ফেলে। বোতলটা ভাঙলো। পারফিউমটা আরো 1 সপ্তাহ চলার মতো ছিল, কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। তবে ভাগ্যিস জেহি মাত্র কিছুক্ষণ আগেই পারফিউমটা মেখেছিল, তাই তার হাতে এখনো 12 ঘন্টার সময় ছিল শোটা কোনো মতে শেষ করার জন্য। ইঁদুর কাছে তখন ওয়ার্ল্ড ফ্যাশন উইকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল জেহির নিরাপত্তা। অন্যদিকে অপহরণের ঘটনার পর জিনিয়ং সব সত্যিটা বুঝতে পেরেছিল যে জেহি তার মা। সে একটা ইউএসবি ড্রাইভ বের করে, যাতে তার বাবার করা সব অপরাধের অকাট্য প্রমাণ ছিল। কিন্তু সে বুঝতে পারছিল না যেটা ব্যবহার করা উচিত হবে কিনা। যেই চাইছিল সে যেন নিজের মনের কথা শোনে, কিন্তু ছোট বয়সে মেয়ে কেমন জঘন্য পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দেখে তার বুকটা ফেটে যাচ্ছিল। শোয়ের জন্য যেই যখন সাজগোজ করছিল, ইদু তাকে বলে তার জীবনের 2টো স্বপ্ন ছিল। একটা হলো জেহিকে তার নিজের ডিজাইন করা পোশাকে দেখা, আর দ্বিতীয়টা সে শো শেষ হওয়ার পর তাকে জানাবে। জেহি তার প্রিয় মানুষের সান্নিধ্য পেয়ে আর নিজের মেয়েকে পাশে নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে খুব আনন্দ পাচ্ছিল। শো শেষ হওয়ার পর ইদু মঞ্চে উঠে আসে। তার দ্বিতীয় স্বপ্নটা ছিল জেহিকে সবার সামনে প্রপোজ করা। সে খুশিতে ফোন বের করে জেহিকে মঞ্চের দিকে ডাকে। ঠিক তখনই 12 ঘন্টা পার হয়ে যায়। জেহি নিজেও জানছিল না যে এরপর ঠিক কি ঘটবে। যেই মাত্র সে ড্রেসিং রুমের দরজাটা খোলে, এক তীব্র সাদা আলোয় চারদিক ঝলসে ওঠে আর জেহি চোখের পলকে গায়েব হয়ে যায়। ইদুকে একা ফেলে জেহি আবারও সেই রহস্যময় পারফিউম ওয়ার্কশপটায় গিয়ে পৌঁছায়। সেখানে সেই বড় লোকটির সাথে তার আবারও দেখা হয়। লোকটা তাকে সব সত্যি কথা খুলে বলে আসলে এটা এমন একটা জাদুকরী সিস্টেম যা মানুষের বিপদে সাহায্য করে। আর সেই ডেলিভারি ম্যানের ছদ্মবেশ ধরে বড় লোকটা এতদিন জেহিকে নানাভাবে সাহায্য করে আসছিল। 20 বছর আগে ইঁদুর তৈরি করা সেই পারফিউমটাই ওই বুড়ো মানুষটি জেহির কাছে পৌঁছে দিয়েছিল। আর এভাবেই সে দুজনকে আবারও মিলিয়ে দেয়। যেই সব কথা মন দিয়ে শোনে আর ইঁদুর কাছে ফিরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। বড় লোকটি তখন তাকে জিজ্ঞেস করে সে কি এবার আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকতে পারবে, অর্থাৎ সে যদি আবারও সেই 900 পাউন্ড ওজনের শরীরে ইঁদুর সামনে আসে, তবে ইঁদুর কি তাকে সত্যি ভালোবাসতে পারবে? এই প্রশ্নে যেই খানিকটা দ্বিধায় পড়ে যায়। এদিকে যে অদৃশ্য হয়ে যাওয়ার পর ইঁদুর একাকিত্বের যন্ত্রণায় দিশেহারা হয়ে যায়। সে ঘুমের ওষুধ খেয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে। ঠিক তখনই তার মা সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে তাকে থামিয়ে দেয়। ইঁদুর কাঁদতে কাঁদতে বলে যে এই ছাড়া বেঁচে থাকার কোনো মানে হয় না মা। তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে যে যেই ঠিকই ফিরে আসবে, আর ইঁদুর যদি না থাকে তবে সেটাই হবে তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। এই কথাগুলো ইঁদুর বেঁচে থাকার নতুন এক উদ্দেশ্য ছিল। পরের দিনগুলো থেকে ইঁদুর রান্না শেখা শুরু করে, যেন যেই কোথাও যায়নি সেজন্যই বাড়িতেই আছে। সে সবসময় পজিটিভ থাকে, কারণ তার বিশ্বাস ছিল যে জেহি একদিন না একদিন ফিরবেই। 1 বছর পর ইঁদুর জন্মদিনের দিন জেহির পাঠানো একটা গিফট সে পায়। জেহি আসলে এটা 1 বছর আগেই পাঠিয়েছিল, কারণ তার ভয় ছিল যে এই দিন পর্যন্ত হয়তো সে বেঁচে থাকবে না। প্ল্যানেটোরিয়ামে ঘোরার সময় যে সেই গিফটটি কিনে একটি ওয়েশিং মেল বক্সে ফেলে রেখেছিল। পুরনো সেই সব স্মৃতি মনে পড়ে ইঁদুর আবারও ভেঙে পড়ে। সে প্ল্যানেটোরিয়ামে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আন্তরিকতার সাথে প্রার্থনা করে যেন জেহি দ্রুত ফিরে আসে। সম্ভবত তার সেই প্রার্থনা আকাশ ছুঁয়েছিল আর যেই ফিরে আসে। এই 1 বছর ধরে যেই নিজের আত্মবিশ্বাস আবারও ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল, যাতে সে ইঁদুর কাছে মাথা উঁচু করে ফিরতে পারে। ইঁদুর জেহির জন্য নিজের হাতে একটা আংটি তৈরি করেছিল। তার কথা ছিল জেহি রোগা হোক কিংবা মোটা, সেই আংটিটা সব সময় পড়তে পারবে, কারণ বাহিরের রূপ দেখে সে জেহিকে বিচার করে না। সে তাকে সব অবস্থাতেই সমানভাবে ভালোবাসবে। যেহেও তার এই অকৃত্রিম ভালোবাসা সানন্দে গ্রহণ করে নেয়। আর এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে। তো এই ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চাইলে আমার হতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।